দরজা খোলা রেখে আমি আমার জামাইয়ের কাছে গেলাম। অনেক রাগ অভিমান জমে আছে আমার মনে। কিন্তু এখন যদি রাগ আর অভিমান দেখাতে যাই তাহলে হাইব্রিড মেয়েটা মনে করবে আমি জামাইয়ের সাথে আমার মিল নেই। তাই রাগ অভিমান বলে জামাইয়ের বুকে শুয়ে গেলাম। হাইব্রিড মেয়েটা দরজার সামনে দিয়ে একবার যায় আবার আসে। এদিকে আমার জামাই আমাকে কাছে পেয়ে তো মাতালের মতো অবস্থা। জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগে। ওর পাগলামি দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। ওদের দরজা লাগিয়ে দিলাম যাতে শান্তিমতো আদর নিতে পারি। এতদিনের আদর হিসেব করে সুদে আসলে ফসিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর দরজা খুলছি। বাহিরে তাকিয়ে দেখি হাইব্রিড মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাকে কিছুই বলেনি। তারে দেখিয়ে তার সামনে প্লাজো ঠিক করতে লাগলাম। সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিছুই যেহেতু বলে না, তাই আমি বললাম আমার জামাইয়ের রুমে কিন্তু যাবি না। জামাইটা আমার ঘুমাচ্ছে, অনেক দুর্বল হয়ে গেছে। এতদিনের খাবার একসাথে খাইছি তো তাই। আর তারপরও হাইব্রিড মেয়েটা কিছু বলে না। আমি চলে আসলাম রুমে, কিন্তু ফোনটা খুঁজে পাচ্ছি না। পরে মনে হলো ফোন তো আমার জামাইয়ের রুমে, তাই ফোন আনতে আবার ঘরে গেলাম। গিয়ে দেখি ওই মেয়ে আমার জামাইয়ের রুমে বসে আছে খাটের কোণায়। দেখি আমার মাথা গরম হয়ে গেছে। আমি বললাম, তুই এখানে কি করস? দেখস না বেচারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে? তুই আসলে কেন রুমে তো? হ্যাঁ, ওর কি লাগবে নাকি? এই বলে ওর হাত ধরে টান দিয়ে আমি জামাইয়ের কাছে নিয়ে গেলাম। আর বললাম, এইসব বলতে বলতে জামাইয়ের উপরে চাদর দিয়েও সবটা রেখে দিয়েছি। আমার জামাইয়ের একটা স্বভাব, ঘুমালে ওটা হাতের মুঠো। তাই আবার বললাম, খাবার জিনিস দেখলে জিভে পানি চলে আসে নাকি? এবার আর দাঁড়িয়ে থাকিনি, সোজা চলে গেছে ওর রুমে। আমি ফোনটা হাতে নিয়ে দরজা লাগিয়ে চলে গেলাম। গোসল করে রুমে শুয়ে শুয়ে গান শুনতেছিলাম। আর আমিও একটু একটু গান গাচ্ছিলাম। রোকসান আন্টি এসে দেখে ফেলেছে। আন্টি বলে, কী রে রিমু, তোর মনে কি রং লাগছে নাকি? এতদিন তো অসুস্থ ছিলি। আমি বললাম, আজকে ডক্টর মেডিসিন দিছে, তাও 2 বার। আন্টি বুঝতে পারেনি কি বলেছি। তাই বলে, কখন গেলি ডক্টরের কাছে? তুই না বলছিস তোর জামাইয়ের রুমে যাবি? আমাকে বলে চাইতে 2টা গ্যাস্ট্রিকের বড়ি আনাতাম। আমি বললাম, আবার গেলে আনমনি। এখন বলো কি রান্না করছো? আন্টি হাসি দিয়ে বলে, আজকে চিংড়ি মাছ ভুনা করছি। তোর চেয়ে প্রিয় এটা আমি জানি। আমি বললাম, আন্টি ভালো করেছো, শুধু আমার না ওরও প্রিয়। দুপুর হয়ে গেল, জামাইটা এখনও উঠল না। বসে আছি, জামাই রেখে কেমনে খাই। এদিকে হিসাব নিকাশ সুদে আসলে করতে গিয়ে খিদেও পেয়েছে। যখন বলবে কি হলো খাও না কেন, তখন বললো খাবো না। যদি জিজ্ঞেস করে কেন, তখন তুমি থামিয়ে দিলে খাবো। তখন তো হাইব্রিড মেয়েটার সামনে আমাকে ওকে খাইয়ে দিতে হবে। ওরে আল্লাহ, হাইব্রিড মেয়েটা দেখতেছি না, কই গেল আবার? খুঁজতে লাগলাম, কোথাও দেখি না। মনে মনে ভাবতে লাগলাম, না জানি আবার সিন্ধুকে তালা খোলার চেষ্টা করছে। বেড়া মানুষ ঘুমের মধ্যে কাউকে পেলে হয়, নিজের বউ নাকি অন্য কেউ মাথায় থাকে না। গিয়ে দেখি আমার জামাই তো ঘুমে, তাহলে হাইব্রিড গেল কই? তার রুমে তো নেই। আন্টি, ও আন্টি, এদিকে আসো। আন্টি বলল, কি হয়েছে? আমি বললাম, আন্টি ওই মেয়েকে দেখতে নিচ্ছি না যে। আন্টি বলে, সে তো বাহিরে গেছে। আমি বললাম, বাহিরে কেন গেলে ওই দুপুরে? আন্টি বললাম, আমি কিছুই জানি না। আমি বললাম, আন্টি বলে, কেন টেবিলে খাবি না? আমি বললাম, খিদে পেয়েছে, আর ওই বেড়া কখন ঘুম থেকে উঠে কে জানে। রুমে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর টেবিলে এসে চেয়ারের উপরে পা রেখে বসে আছি। একটু পর মেয়েটা আসলো বাহির থেকে, হাতে কি জানি একটা আছে। ওর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। একটু পর আবার বের হলো, মনে হয় গোসল করছে। টেবিলে এসে বসলো খাবার খাইতে। আমি ওকে খাবার দিলাম, সে খাইলো। খাবার সময় একটা কথাও বলল না। খাবার শেষ করে আবার সে তার রুমে চলে যায়। মনে মনে ভাবলাম, মেয়েটা যদি এইভাবে থাকতো তাহলে ওর লোকে আমার ঝগড়া করা লাগতো না। আবার বসে রইলাম, কিন্তু উনি আসলো না খেতে। তোর ওই বেড়ার কত ঘুমায় না খেয়ে। এটা বলতে বলতে ওর রুমে গেলাম। গিয়ে দেখি উনি রুমে নেই। ওয়াশরুমের লাইট অন করা বুঝতে পেরেছি গোসল করতে গেছে। আমিও রুম থেকে বের হয়ে খাবার রেডি করে দিলাম টেবিলে। স্যার আসলো খাবার খাইতে। আমি অল্প একটু না নিয়ে খেলে বেড়া নানান কথা জিজ্ঞেস করবে। খাবার শেষ করে স্যারকে বললাম, আমার টাকা লাগবে, অনেক কিছু কিনতে হবে। স্যার বলে, ঠিক আছে দিচ্ছি। এই বলে ও রুমে গেল। রুম থেকে বের হয়ে বলো, এই নাও, আর রেডি হও, একটু পর ডক্টরের কাছে যাব। আমি রেডি হয়ে আসলাম। স্যার আমাকে নিয়ে ডক্টরের কাছে গেল।
স্যার চাইছিল আল্ট্রাসাউন্ড করার জন্য, কিন্তু ডক্টর বলল আরও 4 সপ্তাহ পরে করেন, তাহলেই ভালো হবে। শুধু চেক আপ করে চলে আসলাম। আসার সময় আমাকে মার্কেটে নিয়ে গেছে। এই প্রথম আমাকে সে শাড়ি কিনে দিয়েছে আর ম্যাক্সির কাপড়। মার্কেট থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে শাড়ি পরবো, কিন্তু ব্লাউজ নিয়ে পেটিকোট নিই। কেমনে পরি? ইচ্ছে ছিল শাড়ি পরে আজকে জামাইয়ের লগে থাকবো, তাও আর মনে হয় হবে না। স্যার আমাকে বাসায় দিয়ে আবার বাহিরে গেল, এখনও ফিরিনি। এদিকে আমরা রাতের রান্নাও রেডি করে ফেলেছি। স্যার আসলো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খেতে বসলো, সাথে ওই মেয়েও। কোনো কথা বলে না, শুধু একবার বলেছে আমার জামাইকে আপনি চিটাং কমে যাবেন। সে উত্তর দিল তখন মেয়েটা যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন। খাবার শেষ করে ওরা যার যার রুমে যায়। আমি খেয়ে টেবিল পরিষ্কার করে রুমে গিয়ে আন্টিকে বললাম, আন্টি তুমি ঘুমাও, আমি জামাইয়ের কাছে যাব। আন্টি বলে আচ্ছা ঠিক আছে, তবে ওই মেয়ে যেন টের না পায়। আমি বললাম ও টের পেলেও সমস্যা নাই। আন্টি তো আর জানে না আজকের ঘটনা, তার সাথে কি হয়েছে। শাড়িটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম, জামাইয়ের রুমে যাব। যাওয়ার সময় ওই মেয়েকে দেখছি যে স্যারের রুমে গেছি, কিছু বলেনি। রুমে ঢুকে পরনের কাপড় পরে শাড়ি পরছি, ব্লাউজ পেটিকোট ছাড়াই। নতুন শাড়ি পরাতে এবার কোনো কিছু ঝামেলা নাই, তাই আর দেরি না করে তারপর আমি তার বুকে শুয়ে আছি। স্যার বলে আমাদের মানে কি? আমি কি আরও বিয়ে করছি নাকি? আমি বললাম আরে বেকুব, আমাদের বলতে আমি আর আমার পেটের বাচ্চা। স্যার বলে ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম ভয় কেন? বিয়ে কি আরও করেছো নাকি? স্যার বলে দূর, কী যে বলো। আমার কথার উত্তর দাও, কবে পাবো অধিকার? তখন স্যার বলে এই মুহূর্তে বিয়ের কথা বলা যাবে না, কারণ আব্বু চিটাং গেছে বড় ভাইকে ওইখানে জায়গা রেজিস্টার করে দিতে, তারপর আমার পালা। তার মাঝে যদি ঝামেলা হয় তাহলে কিছুই পাবো না। তুমি আর কিছুদিন অপেক্ষা করো। আমি ওর বুকে শুয়ে কান্না করছি। সে বলে কি হলো, কান্না করো কেন? আমি তো আছি। তারপর থেকে অনেকবার হয়েছে আমাদের। আমার নারীত্বের প্রথম সুখ আজকে পেলাম। যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে টেনশনে ছিলাম। স্যারের হলেও আমার তেমন হয়নি, কিন্তু আজকে এমন। স্যারের রুমে গোসল করে সকাল সকাল বের হয়ে গেছি রুম থেকে। আন্টি রান্না করছে, আমি গিয়ে ঘুমিয়েছি। রাতে তো আর ঘুমাতে পারিনি। দুপুরের আগে আগে আন্টি আমাকে ডেকে বলে তোর জামাইয়ের লগে ওই মেয়ে কী নিয়ে জানি ঝগড়া করছে। এটা শুনে উঠে দৌড়ে গেলাম জামাইয়ের রুমে। গিয়ে দেখি রুমের কিছু জিনিস মেঝেতে পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? স্যার বলে কিছুই না, তুমি আসলে কেন ঘুম থেকে উঠে? আমি বললাম কি হয়েছে জিজ্ঞেস করলাম না, না বললে কিন্তু খবর আছে। স্যার কোনো কথা না বলে চলে গেল বাহিরে। পিছনে পিছনে ওই মেয়েও ছিল যেতে লাগলো। আমি হাত বাড়িয়েও চুল ধরলাম। ওই তুই কই যাস? কি হয়েছে জানতে চাইলাম, বলস না কেন? আমার হাতের টানে চুল লাগতে সে পড়ে গেল, আর ওর হাতের কাছে টিভির রিমোট ছিল, ওটা দিয়ে আমার পেট বরাবর ঢিল মারছে। আমার পেটের উপরের ভাগে গিয়ে লেগেছে ডিলটা। একটু হালকা ব্যথাও পেয়েছি। ডিল ছুঁড়ে মেয়েটা রুম থেকে বের হয়ে গেছে। আমি রুমটা গুছিয়ে বাহিরে গেলাম, দেখি আমার জামাই ফোনে কার সাথে জানি কথা বলে। আমি একটু অপেক্ষা করলাম, ওর কথা বলা শেষ হয়েছে। এখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওই মেয়ের সাথে। স্যার তখন বলল তুমি নাকি ওই মেয়েকে বলছি বাসা থেকে বের হয়ে যেতে। আমি বললাম কি মিথ্যে অপবাদ, আমি এমন কথা বলিনি। স্যার বলল এই কথা চিটাং পর্যন্ত চলে গেছে, আম্মু রাতেই আসবে। স্যার মাথায় হাত দিয়ে বসে পড়লে কী যে করবে কিছুই বুঝতে পারছে না। আমি স্যারকে শান্ত করে বললাম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। স্যার চলে গেল তার রুমে। এদিকে আমার মাথা ঘুরতে লাগলো। এ মেয়ে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বাসা থেকে বার করতে চাইছে। আমরা যে জামাইবু এটা প্রকাশ করে না। আমার কথাগুলো রোকসানা আন্টিকে জানালাম। রোকসানা আন্টি বলে ম্যাডাম আসলে তো তোরে জিজ্ঞেস করবি, কী জবাব দিবি। আমি বললাম সেটাই তো ভাবছি। আন্টি বলল চিন্তা করিস না, একটু উভয় বের করতেই হবে। আজকে মন খারাপ, তাই জামাই ডাকও দেয় না, আমিও চাই না। ভাবছি শাশুড়ি যেহেতু রাতে আসবে, তার আগে জামাইয়ের রুমে যাব। সন্ধ্যার সময় ভালো লাগছিল না, তাই তার রুমে যাওয়ার জন্য আমার রুম থেকে বের হলাম। হঠাৎ গিয়ে দেখি ভাইব্রিট মেয়েটা হাতে কিছু কাগজ নিয়ে কার সাথে জানি কথা বলে। আমিও সাইড দিয়ে জামাইয়ের রুমে যাচ্ছি। তখন সে বলে ওই দাঁড়া। তখন সে ফোন কেটে আমাকে বলল তুই ওই রুমে গেলে আজকে বাড়িতে আগুন ধরিয়ে দিব। একবার শুধু ওই রুমে গিয়ে দেখ, আমি বাহির থেকে তালা মারব।
তারপর যা করার করব। রাতেই তো আমার বোন আর আন্টি চলে আসবে, এতক্ষণ তোদের এই রুমে আটকিয়ে রাখবো। ওর কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। স্যারের রুমে না গিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে তাকে ফোন দিয়ে বললাম এই ঘটনা। জামাই বলল কী যে করবো, এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আব্বু ওরে আমাদের বাসায় নিয়ে আসছে। ওই মেয়ের আব্বুর আর আমার আব্বু দুই বন্ধু, চিটাংয়ের মধ্যে ওরাও অনেক ধনী মানুষ, তাই আব্বু বড় ভাইকেও বড় বোনের সাথে বিয়ে দিছে। কিন্তু ওদের কোনো ভেবে নেই। চিটাং আমাদেরও মেয়েদের পার্টনারের ব্যবসা আছে। আমাদের ভাগেরটা বড় ভাইকে লিখে দিতে আব্বু চিটাংয়ে গেছে, আর আমি বিয়ে করলে ওদের ভাগেরটা আমাকে লিখে দিবে। তাই আব্বু আমার বিয়ের জন্য মেয়েটার সাথে দিতে চাইছে। স্যার আরও বলতে লাগলো, রিমু, এখন যদি ওই মেয়ে তোমাকে এই কথা বলে থাকে তাহলে আর আইসো না আমার রুমে, পরে তোমারও সমস্যা আমারও সমস্যা। আমি ওর কথা শুনে বললাম ঠিক আছে, তুমি যা বলবা তাই। রাতের খাবার খেয়ে শুয়ে আছি কিন্তু ঘুম আসে না। স্যারকে মেসেজ দিলাম, আমার ঘুম আসে না, তোমাকে কাছে চাই। স্যার বললো আমারও ঘুম আসে না, কি করব বলো। আমি বললাম থাক, কিছু করার নেই, ঘুমিয়ে পড়ো, সকালে আবার তোমার আম্মু আসলে কি জানি হয়। স্যার রিপ্লাই দিল আম্মু রাত 2টের দিকে চলে আসবে। আমি বললাম ও, তাহলে ঘুমাও। আবার শুয়ে রইলাম। আন্টিকে বললাম আন্টি তুমি দেখো তো বাহিরে গিয়ে ওই মেয়ে কী করে। আন্টি বলল ঠিক আছে দেখছি। আন্টি বাহিরে গেল, ফিরে এসে বলে ওই মেয়ে রুমের দরজা খোলা রেখে গান বাজনা শুরু করেছে। আন্টি বলল কেন? আমি আন্টিকে সব বলছি। আন্টি বলে এক কাজ কর, ওকে বল এখানে আসতে, আমি বাহিরে গিয়ে বসে থাকি, কিন্তু বেশি টাইম নিস না তোরা। আমি বললাম দারুণ আইডিয়া। আমি আবার জামাইকে ফোন দিয়ে বললাম তুমি আমার রুমে আসো। স্যার বলে রিমু তুমি কি পাগল হয়ে গেলে, আন্টি আছে রুমে। আমি বললাম আন্টি আসতে বলেছে। স্যার বলে আন্টি কী সব জানে। আমি বললাম হ্যাঁ। স্যার বলল কি আর করার, ম্যাডাম যেহেতু ডেকেছে যাইতে তো হবে। আমি আবার বললাম তুমি রুম থেকে বের হলে ওই মেয়ে তোমাকে ফলো করবে, তুমি কই যাও। এক কাজ করবা, তুমি তোমার রুম থেকে বের হয়ে সোজা বাহিরে যাবা। ওই মেয়ে যখন দেখবে তুমি বাহিরে গেছো তখন বুঝতে পারবে না, 2 মিনিট পর আবার চলে এসে এখানে আসবা। স্যারকে আমি যেভাবে বলেছি সে সেভাবেই আসলো আমার রুমে। আন্টি রুম ছেড়ে দিছে আমাদের জন্য। স্যার যখন আমার কাছে, এটাই আমার আর আন্টি ঘুমাই আর নিচে বিছানা করলাম, কিন্তু আমার জামাই তো নরম বিছানায় শুয়ে অভ্যস্ত, তাই তার একটু কষ্ট হচ্ছে। তারপর স্যার ওখান থেকে চলে যায়। আন্টি রুমে আসলো। আন্টি দেখে নিচে বিছানা করা। আন্টি বলে তোরে বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের খাটে। আমি গোসল করে এসে শুয়ে পড়লাম। সকালবেলা আমি নাস্তা রেডি করলাম। ম্যাডাম এখনও ঘুম থেকে উঠিনি, 10টার পর উঠলো। আমি নাস্তা দিলাম। আমাকে বলে রিমু কি খবর তোমার। আমি বললাম অনেকটা ভালো। ম্যাডাম তখন বলে ওইটার লগে নাকি ঝগড়া করছো। আমি বললাম ঝগড়া আমি করিনি, ওই মেয়ে করেছে। ম্যাডাম বলে ও তোমাকে দেখতে পারে না, সেই দিনাজপুর থেকে এসে আমাকে বলেছে তুমি ওর লগে বেশি একটা কথা বলো না, তো আমি কিন্তু তোমার জন্য চলে আসলাম এখানে। আমি বললাম আমার জন্য ম্যাডাম। ম্যাডাম বললে হ্যাঁ তোমার জন্য, তোমার স্যারকে কাল চিটাং যেতে হবে, আর আমিও বাসায় নাই, তাই তোমার স্যার বললো আম্মু বাসায় আসো, তারপর আমি যাব। তোমরা নাকি ঝগড়া করছো, তোমার স্যার আমাকে বলল তুমি আমাদের বাসায় আসলা তোমার সন্তানকে এই পৃথিবীতে আনতে, এখন যদি ঝগড়া করার পর তোমার কোনো সমস্যা হয়, তাই আমি চলে আসলাম। আমি বললাম এটা কি স্যার আপনাকে বলেছে ম্যাডাম? হ্যাঁ, তোমাকে একা রাখতে নিষেধ করলো এই বাসায়। আমি মনে মনে বলতে লাগলাম এমনটা যেন সারা জীবন হয়। ম্যাডাম নাস্তা খেয়ে চলে গেল। আমি টেবিল পরিষ্কার করতে লাগলাম, তখন দেখি স্যারের ভাবি আসলো নাস্তা খেতে। আমি চুপ করে ওনাকে নাস্তা খেতে দিলাম। উনি নাস্তা খেয়ে আমাকে বলে ওনার রুমে গিয়ে যেন ওনার সাথে দেখা করি। আমি বললাম ঠিক আছে। আমার কাজগুলো গুছিয়ে গেলাম স্যারের বাবির রুমে। আমাকে দেখে বলে বসো এখানে, এই বলে রুমে দরজা লাগিয়ে দিল। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। উনি বলল বসো এখানে। আমি বললাম, উনি আমাকে বলল কতদিন তোমার বাচ্চার বয়স। আমি বললাম 4 মাসে পড়লো কেবল। ভাবি বলে তুমি কি ইচ্ছে করে এমনটা করেছো, নাকি তোমার স্যার জোর করে তোমাকে এমনটা করেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম সব যেহেতু জানে তাহলে স্যার আর দোষ দিব না। আমি বললাম না, স্যার জোর করেনি, আমার সমস্যা ছিল তখন স্যার না করতে পারেনি। উনি আমার গালে ঠাস করে চড় মেরে বসলো।
তুই ইচ্ছে করে তোর পেটে বাচ্চা নিয়ে এখন আমার দেবরকে ফাঁসিয়ে দিছস। তুই নাকি আমার বোনকে আমার দেবরের রুমে যাইতে না করছস। এটা বলে আমাকে আরেকটা চড় মারলো। আমি কান্না শুরু করে দিলাম। তারপর আবার আমার চুলে ধরে আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, 2 দিনের মধ্যে এই বাড়ির ছেড়ে চলে যাবি। যদি না যাস তাহলে তোর বাচ্চা নষ্ট করে দিব। তোর জামাইকেও চিটংয়ের কাজে আটকিয়ে রাখবো। কাল তো তোর জামাই চলে যাবে চিটং, আমার বোনও যাবে, ওইখানেই ওদের বিয়ে দিব। আর নাকি তুই তার রোকসানা বলছস আমাদের নামে থানায় মামলা করবি। কর গিয়ে, তোর মতো 10টা মেয়েকে সরিয়ে দিলেও আমাদের কিছু হবে না। এই বলে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। আমার জামাও একটু ছেড়ে গেছে। আমি রুমে এসে অনেক কান্না করতে লাগলাম। আন্টিও আমার কান্না থামাতে পারছে না। আমার গালে দাগ বসে গেছে, এত জোরে মারছে যে গালে লাল দাগ বসে গেছে। আমি আন্টিকে বললাম, আন্টি আমাকে এমন কোথাও লুকিয়ে রাখো যাতে আমার বাচ্চার কিছু না হয়। আন্টি বলল, কি হয়েছে, আমাকে সব কথা খুলে বল। আমি কান্না করতে করতে আমার গালে হাত দিয়ে তখনই আমার আম্মু আমাকে কল দিয়েছে। আমি রিসিভ করলাম। আম্মু বলে, কেমন আছো? আমি বললাম, ভালো আছি। আম্মু বলে, তোর জন্য মনটা জানি কেন ছটপট করে। তোর আব্বু তো ছোটো ভাই বারবার জিজ্ঞেস করতে লাগলো তুই নতুন চাকরি পেয়ে সবাইকে বলে গেছিস। আমি বললাম, নতুন কাজে গেছে তাই একটু ব্যস্ত। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি বিকেলে রশিদ কাকার দোকানে গিয়ে টাকা তুলে নিও, আমি বিকাশে টাকা পাঠিয়ে রাখবো। আর আব্বুকে বললেও আমার জন্য দোয়া করতে। ছোটো ভাইটাকে কিছু টাকা দিই ওর হাত খরচের জন্য। আমি আম্মুর সাথে কথা বলে রোকসানা আন্টিকে টাকাটা দিলাম আর নাম্বার দিলাম টাকাগুলো যেন বিকাশ করে দেয়, যে টাকাগুলো 2 দিন আগে আমাকে ও দিয়েছিল। এদিকে আমার গালের ব্যথায় আর শরীরে জ্বর চলে আসে। জামাইকে ফোন দিলাম, সে কল কেটে দিচ্ছে। মেসেজ দিলাম, কোনো রিপ্লাই দিল না। আমি রুম থেকে বের হই না। আমার গালে কালো দাগ বসে আছে। দুপুরের দিকে জামাই বাসায় আসলো, ওর সামনেও যাইতে পারি না। সারাক্ষণ কেউ না কেউ থাকেই। আমি আবার মেসেজ দিলাম, এবার আমাকে কল দিছে। আমি বললাম, তুমি কি চিটংয়ে যাবে? স্যার বলল, হ্যাঁ যেতে হবে। যেহেতু আমিও কোম্পানির পার্টনার, আমার সই দরকার, তাই আম্মুকে বাসায় আনলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি চলে আসবো 2 দিন পর। এখন যদি না যাই তাহলে আব্বু রাগ করবে, বলবে আমি হিংসা করি বড় ভাইকে সব কিছু বুঝিয়ে দেওয়াতে। জামাইয়ের এসব কথা শুনে আমার কথা আর বলতে পারলাম না, শুধু বললাম, সাবধানে যেও। জামাই আমার বলল, এখন তো যাব না, কাল সকালে যাব, আজকে আবার তোমার কাছে যাব। আমি কিছু বললাম না, কারণ কিছু বললে আবার রাগ করবে, তখন আবার চিটাং যাইতে চাইবে না, তখন আবার শুরু হবে ঝামেলা। সন্ধ্যায় আমি আর আন্টি রুমে বসে চিন্তা করলাম কেমনি কি করব। আন্টি বলে, তোর জামাই বাড়িতে থাকা অবস্থায় ওরে এত মারলো, তোর জামাই চলে গেলে কি করবে আল্লাহই জানে। রিমু, তোর এখানে থাকা লাগবে না, তো জামাইকে বল তোর জন্য অন্য জায়গায় রুম ঠিক করতে। আমি বললাম, আন্টি অন্য জায়গায় আমি একা থাকবো কেমনে, ও তো আর আমার সাথে থাকবে না। আন্টি বলে, তুই এখানে থেকে কি করবি, তোরা মেরেই ফেলবে। আমি বললাম, আমার জন্য চিন্তা করো না, শুধু বাচ্চাদের জন্যই চিন্তা, তুই রুমে বসে থাকবি, সব কাজ আমি করব। রাত হয়ে গেল, সে মেসেজ দিল 12টার পর আসবো আমি। আমি বললাম, না আজকে না, কারণ আন্টি রুমে থাকবে। আবার আমাকে বলে, আন্টিকে বলো না একটু বাইরে গিয়ে বসে থাকতে। আমি বললাম, না আজকে না। আমি না করার কারণ হলো আমার গালে দাগ আর ব্যথা। ও যদি সেটা দেখে ফেলে, আবার যদি বলে দেয় তাহলে চিটংয়ে যাবে না, ওদের ফ্যামিলিতে ঝামেলা বাড়বে, তাই না করলাম। জামাই রাগ করে ফোন কেটে দিল। আমি আন্টিকে বললাম, আন্টি ও আজকে আসতেছে, আমি কি করব। আন্টি বলে, আসুক, আমি বাহিরে যাই। আমি বললাম, তুমি বাহিরে গেলে তো হবে না, তার সামনে কিভাবে যাব গালে এত দাগ নিয়ে। আন্টি বলে, তাহলে কি করবি। আমি বললাম, না থাক, ওর আশা লাগবে না। দুজনেই শুয়ে পড়লাম। একটু পর সে আবার মেসেজ দিল, একটু আসতে দাও না। আমি বললাম, পাগল হয়ে গেছ? সে বলে, হ্যাঁ। আন্টিকে এ ব্যাপারে আমি আর কিছুই বললাম না, কারণ আন্টি এখন ঘুমিয়ে গেছে আর ও আসবে 1 ঘন্টা পর। আমি আস্তে করে সাইড হয়ে নিচে বিছানা করলাম। 1 ঘন্টা পর সে আসে। দরজা খুলে রাখছিলাম আমি। আমরা নিচে শুয়ে, সে ফোনে লাইট অন করতে চাইলে আমি না করলাম, বললাম আন্টি সজাগ হয়ে যাবে। তাই আমরা অন্ধকার রুমেই ছিলাম দুজন মিলে।
সকাল হওয়ার আগে সে আবার চলে গেছে তার রুমে। আমি নিচের বিছানাটা উঠিয়ে আবার আন্টির পাশে শুয়ে পড়েছি। সকালবেলা আন্টির ডাকে আমার ঘুম ভাঙলো। আন্টি নাস্তা নিয়ে বসে আছে। আমি আন্টিকে বললাম, তুমি খাও, আমি পরে খাবো, কারণ আমি এখনও গোসল করিনি। তাই আন্টি নাস্তা করে আবারও কাজে গেল। আমি এই ফাঁকে গোসল সেরে নিলাম। তারপর নাস্তা খেতে বসলাম। তখন সে ফোন দিচ্ছে, বলছে এখন চিটাগংয়ে চলে যাব, তুমি বাহিরে থাকো, তোমাকে দেখে যেতে চাই। আমি নাস্তা শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছি। স্যার রেডি হয়ে এখন রুম থেকে বের হবে। সবাই স্যারের সাথে ছিল, তবে স্যার শুধু একা যাবে। হাইব্রিডটা দেখি যায় না। স্যার চলে যাওয়ার সময় আমার দিকে আজকে একটু বেশি তাকিয়েছিল। আমার কেমন জানি লজ্জা লাগছে। স্যার চলে যাওয়ার পর আমি রুমে গেলাম। শুয়ে আছি। হঠাৎ ফোনে মেসেজ সাউন্ড শুনে ফোন হাতে নিলাম। দেখি 500 টাকা ব্যাকজিলোট আসলো আমার ফোনে। এটা দেখে জামাইকে ফোন দিয়ে বলল, টাকা গেছে তোমার ফোনে? আমি বললাম, হ্যাঁ আসলো এখন। স্যার বলে, রিমু তোমার গালে কিসের দাগ? আমিও কেমন বোকা দাগের কথা ভুলে গিয়েছি। আমি বললাম, কই কোনো দাগ নাই তো। স্যার বলল, আমি দেখেছি। আমি বললাম স্যার বলল, আমি বুঝতে পারিনি রিমু, সরি। আমি বললাম, হয়েছে, এখন সাবধানে যাও। এই বলেই ফোন রেখে দিলাম। তার কাছে মিথ্যে কথা বললাম, গালে দাগের কথা, আর এই মিথ্যেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমার স্যার চিটাগংয়ে চলে গেছে। বাসায় কোনো পুরুষ মানুষ নেই। আমি সারাক্ষণ রুমে বসে থাকি। আন্টি রান্না করে, মাঝে মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখতে আসে। এবার দেখতে এসে গালে দাগ দেখে জিজ্ঞেস করে, রিমু তোমার গালে দাগ কেন? আমি বললাম, ম্যাডাম কাজ করতে গিয়ে আঁচড় লেগেছে। ম্যাডাম বলে, দেখে কাজ করতে পারো না? আমি বললাম, এরপর আর এমন হবে না। স্যারের আম্মু চলে যায়। এদিকে সারা দিন গিয়ে সন্ধ্যা হয়ে আসলো। আমি রুম থেকে বেরই হই না ভয়ে। সে চিটাগংয়ে গিয়ে ফোন দিয়েছে, বলল ওর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে। তার সাথে কথা বলে শুয়ে আছি। হঠাৎ করে রুমে কারো কান্নার শব্দ পেলাম। তাকিয়ে দেখি রোকসানা আন্টি কান্না করে কি জানি গুছাচ্ছে। আমি বললাম, কি হয়েছে আন্টি? আন্টি কোনো জবাব দেয় না। তখনই আমাদের রুমে আবার আমার শাশুড়ি আসলো হাতে কিছু টাকা নিয়ে। কি হলো বুঝতে পারছিলাম না। আমার শাশুড়ি বলল, রোকসানা তুই কি এখন যাবি নাকি সকালে? আন্টি বলল, ভোর 4টার দিকে যাব। আবার আমার শাশুড়ি বলল, রিমু রোকসানা জামাইকে ফোন দিয়েছে, ওদের বাসায় নাকি কি সমস্যা, তাড়াতাড়ি যাইতে বলল। আমি বললাম, আন্টি তুমি যাও, আমি তোমার কাজ করে দিব। আমার শাশুড়ি বলে, সব কাজ তোমার করতে হবে না, আমরা সবাই মিলেই করব। আন্টি কান্না শেষ করে বলল, রিমু আমি চলে আসবো 3-4 দিন পর, তুই সাবধানে থাকিস। ওরা কেউ কিছু বলল ম্যাডামকে ডাক দিবি। আমি বললাম, ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকালে আবার তোমাকে তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে। আমরা ঘুমিয়ে গেলাম ভোর 4টার দিকে। আন্টি চলে গেল তার বাড়িতে, ময়মনসিংহ। আমি আন্টিকে বিদায় দিয়ে রান্না করতে গেলাম। রুটি বানিয়ে টেবিলে রেখে আমি চলে গেছি আমার রুমে। সকাল 9টার দিকে চেঁচিয়ে কে জানি আন্টিকে ডাকছে, রোকসানা রোকসানা বলে। আমি রুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি ওরা দু বোন একসাথে নাস্তা খেতে আসে। ওদের চেঁচামেচি শুনে আমার শাশুড়িও আসলো। ওদেরকে উদ্দেশ্য করে বলল, রোকসানা বাড়িতে নেই, ওর দেশের বাড়ি গেছে, যা লাগে তোমরা নিয়ে খাও। শাশুড়ির কথা শুনে ওরা নিজেরাই নাস্তা নিয়ে খেতে লাগলো। আমি আবার চলে আসলাম রুমে। 10টার দিকে আমি ওকে ফোন দিলাম। সে অনেক ব্যস্ত, 1 মিনিট কথা বলে রেখে দিয়েছে। একটু পর আমার শাশুড়ি আমার রুমে এসে বলছে, রিমু তুমি রান্না করে যাও, আমি একটু বাজারে যাব। রোকসানা তো নেই, বাজার কি করবে? আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। আমি রান্নাঘরে গিয়ে রান্নার জন্য সব কিছু রেডি করতে লাগলাম। তখন ওরা দুই বোন আসলো। একটা আরেকটার কানে কানে কি যেন বলতে লাগলো। ওদেরকে দেখে আমি রুমে এসে দরজা লাগিয়ে বসে আছি, কারণ বাসায় কেউ নেই, ওরা যদি আমার কোনো সমস্যা করে। একটু পর আমার শাশুড়ি বাজার থেকে আসলো, আমাকে ডাক দিয়ে বলল, রিমু আসো তো মা, আমরা রান্নাটা সেরে ফেলি। আমি গেলাম। আমরা বউ শাশুড়ি দুজন মিলে রান্না শেষ করলাম। দুপুরে রুমে গিয়ে গোসল করলাম। তারপর খেয়ে জামাইকে ফোন দিলাম। এবারও সে ব্যস্ত, ধরে না ফোন, তাই একটু শুয়ে আছি। বিকেলে আমার শাশুড়ি আসলো আমার রুমে, সাথে আরেকটি মহিলা, সেম আমার শাশুড়ির মতো দেখতে চেহারা। আমার শাশুড়ি বলল, রিমু এটা তোমার স্যারের খালা লাগে, মানে ম্যাডামের বোন, আমার খালা শাশুড়ি। আমি পা ধরে সালাম করলাম। আমার শাশুড়ি বলল, রিমু তোমার রাতে রান্না করতে হবে না, আমরা দু বোন মিলে রান্না করব, আর কাল সকালে তুমি রান্না করো,
আমরা সকালে নাস্তা খেয়ে বের হব। আমি যাব ওদের বাসায়, আবার সন্ধ্যায় চলে আসব। কাছাকাছি ওদের বাসা। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। রাতে আমাকে আর রান্না করতে হয়নি। আমি রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আবার জামাই আমাকে অনেকবার ফোন দিয়েছে, আর কোনো টেরই পাইনি। সকালে দেখলাম ফোন দিছে, তখন আর তারা কল দেয়নি, কারণ এত সকালে সে ঘুমাচ্ছে। আমি সকালে নাস্তা রেডি করে দিলাম টেবিলে। ওরা সবাই নাস্তা খেয়ে নিল। আমার শাশুড়ি আর তার বোন চলে গেল। বাড়িতে শুধু আমি আর ওরা দুই বোন, আমার যার হাইব্রিড মেয়েটা। আজকে সকালটা কেমন জানি হয়ে আছে। কাজ করতে গিয়েও হাত কেটে গেছে। আজকে যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন, তার জন্য হয়তো এমন লাগছে। আমি রুমে বসে আছি, ভাবতে লাগলাম আমি বাহিরে গেলে যদি ওরা আমাকে মারে, আর রান্নাও তো করা দরকার। বাহিরে না গেলে রান্না করব কিভাবে? তাই আমি চলে গেলাম রান্না করতে। আমি রুম থেকে বের হয়ে দেখি ওরা টেবিলে বসে আছে। আমার মনে একটু ভয় লাগছিল, তারপরও রান্না করতে গেলাম। আমার পিছনে পিছনে ওরা দুই বোনও আসলো। এসে বলল, তোরে না বললাম এখান থেকে চলে যেতে, যাসনি কেন? এখন যা, আর রান্না করা লাগবে না। আমার হাত থেকে ওরা তরকারি কেড়ে নিল। আমি আর কিছুই বলি না। পরে বলতে লাগলো, বাসায় কেউ নাই, তুই এখন বের হ। আমি কিছু না বলে রান্নাঘর থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার জামাইকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করে না। আমার যে এখন বিপদ সেটা আমি বুঝতে পারছি। এখন আমার পাশে কেউ নেই, আমি রুমে বসে আছি। তখন আবার ওরা আসলো রুমে। স্যারের ভাবি কার সাথে জানি ফোনে কথা বলছে। রুমে এসে ফোনের লাইন কেটে আমার ফোনটা সে নিয়ে গেছে আমার হাত থেকে। ফোনটা নিয়ে অফ করে দিছে। আমার সামনেই হাইব্রিড মেয়েটা আমার চুলের মুঠো ধরে বলতে লাগলো, অনেক করছস, আর না, এখন এই বাড়ি থেকে বের হবি, আর না হলে আজকে তোরে আর রাখবো না। এই বলে আমাকে অনেক মারতে শুরু করে। ওর বোনে আমাকে একটা কাগজে সই দিতে বলেছে, আমি দেই না। তার জন্য আরও বেশি করে মারতে লাগলো। আমার পেটে যাতে আঘাত না লাগে তাই আমি উপুর হয়ে আসি। এক পর্যায়ে ওনার হাত পা বেঁধে ফেললো। ওরা মুখের ভিতর কাপড় ঢুকিয়ে দিল। আমার চিৎকারের আওয়াজ যেন কেউ না শোনে। ওরা আমাকে ভয় দেখালো, আমি যদি ডিভোর্স পেপারে সই না করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে, আর সই করলে ওরা আমাকে ছেড়ে দিবে, আর বাচ্চা হওয়ার সব কিছুর খরচ ওরা এখন আমাকে দিয়ে গাড়িতে তুলে দিবে, যাতে আমি বাড়িতে চলে যেতে পারি। আমি মনে মনে ভাবলাম, আমি মরে গেলেও আমার বাচ্চাটা মরে যাবে, তার থেকে ভালো আমি সই করে চলে যাই, তবুও আমার বাচ্চাটা বেঁচে থাক। আমি ওদের কাছে বললাম আমি রাজি। ওরা আমাদের হাতের বাঁধন খুলে দিয়েছে। আমি সই দিলাম, তবে অন্যভাবে কাবিনে যেভাবে রিমু ইসলাম লিখে সই করছিলাম তার উল্টো। সই করা শেষ হয়ে গেলে ওরা আবার আমার হাত বেঁধে ফেলে। আমি ইশারায় অনেকবার বোঝাতে চাইলাম, ওরা আমায় ছাড়লো না। আমাকে হাইব্রিড মেয়েটা আমার গোপন জায়গা লাঠি দিয়ে লাগিয়ে বলল, তোর ভিতরে এসব বলতে লাগলো, আর আমার গোপন জায়গায় আঘাত করতে লাগলো। আমার কান্নাটা কেউই দেখে না। এই পৃথিবীতে আমি কতটা অসহায়, কেউ আমাকে সাহায্য করতে আসলো না। ওর বড় বোন বলতে লাগলো, সই নিয়ে কাজ হবে না, ওরে এখন কি করা যায়? এটা শুনে হাইব্রিড আমার মাথায় জোরে বাড়ি মেরে বলে, আজকে ওকে মেরেই ফেলবো। মাথায় বাড়ি দেওয়ার পর আমার মাথা থেকে রক্ত ঝরতে লাগে। তারপর আবার আরেকটা বাড়ি দিল আমার মাথার পিছনে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। ৮ ঘন্টা পর আমার জ্ঞান ফিরল, তাও একটা অন্ধকার গাড়িতে। হাত পা বাঁধা অবস্থা, আমার শরীরটা কোনো কিছু দিয়ে ঢাকা। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গাড়িটি অনেক গতি নিয়ে চলছে। আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। অনেক পানির পিপাসা লাগলো, কিন্তু কিছুই করতে পারছি না। মাথা থেকে রক্ত বার হচ্ছে বুঝতে পারছি। নিস্তেজ অবস্থায় পড়ে থেকে একটা সময় গাড়ি এসে থামলো, কিন্তু কোথায় সেটা জানি না। গাড়িটি অনেক সময় ধরে থেমেছিল। কোনো মানুষের সাড়া শব্দ নেই। হঠাৎ গাড়ি থেকে আমাকে নামালো দুজন পুরুষ মানুষের কথা শুনতে পেলাম। একে অপরকে বলছে, তাড়াতাড়ি কর, কেউ দেখার আগে। আরেকজন বলে, গর্তটা ছোট হয়ে গেল নাকি। আমার বুঝতে আর বাকি নেই, ওরা আমাকে মরে গেছে মনে করে কবর দিতে এখানে আনলো। ওরা যদি আমাকে মাটি চাপা দিয়ে দেয় তাহলে তো সব শেষ। কোনোভাবেই আমাকে নড়াচড়া করতে হবে, কিন্তু আমি কোনো শক্তি পাচ্ছি না। ওরা একজন আমার পায়ে, একজন আমার গায়ে ধরলো। যে লোকটা আমার গায়ে ধরলো তার হাতে আমি কামড় দিলাম। সাথে সাথে ওরা আমাকে ফেলে দূরে সরে যায়। ওরা ভাবলো আমি মৃত। আমি কিভাবে ওদেরকে কামড় দিব? তাই ওরা ভয় ফিরে গেছে। একজন বলতেছে, বাঁধনগুলো খুলতো। ওরা আমার বাঁধন খুললো, মুখে বাঁধা কাপড় সরালো। ওরা দেখে আমি ওদের কিছু বলতে চাইছি। ওরা তখন শিওর হলো আমি মরিনি। ওরা আমার বাঁধন সব খুলে দিল, আমাকে পানিও দিল।
ওদের হাতে আমাকে পানি খাওয়ালো। একজন আমার কাকার বয়সের লোক, আরেকজন ইয়াং বয়সের। আমি ওদের পা জড়িয়ে ধরলাম, বললাম আমাকে বাঁচান, আমি অসহায়। লোকগুলো আমাকে নিয়ে বিপদে পড়ে গেল। তারা আমার জন্য যে গর্তটা রেডি করছিল সেটা আবার একজনে বন্ধ করে দিছে। ওরা বলল, আমরা তোমাকে মারবো না, আমরা টাকা পাইছি তাই এমনটা করেছি, তবে আমরা তোমাকে নিতে পারবো না। তোমার বাড়ি কোথায়? আমি বললাম দিনাজপুর। ওরা জানতে চাইল কি হয়েছে। আমি ওদের সব কিছু বললাম। তারা বলল, বাড়ি চলে যাও, তাহলেই তো হয়। আমি বললাম, বাড়িতে গিয়ে পাড়ার লোকজনের কথা শুনে আমি থাকতে পারবো না, তার থেকে ভালো মেরে ফেলেন। ওরা এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো। কোনো কিছু কুল খুঁজে পাচ্ছে না। ওরা বলল, তোমাকে আমরা কোনোভাবে এখান থেকে নিতে পারবো না, আমরা বিপদে পড়ব। ওরা অনেক কিছু চিন্তা করে বলল, একটা উপায় আছে, তুমি রাজি থাকলে সেটা করব। আমি বললাম, যে উপায় বের করেন না কেন, আমার সন্তান যেন পৃথিবীতে আসে। সাথের একজন রেগে বলে, আমি নাকি বেশি কথা বলি। ওরা আমাকে বলল, তুমি কি চাও জামাই নাকি বাচ্চা? আমি বললাম, দুটাই। ওরা বলল, তুমি এই মুহূর্তে জামাই চাইলে না থাকবে তুমি, না থাকবে তোমার বাচ্চা। তুমি কি জানো এই কাজটা করার জন্য আমাদেরকে 5 লাখ টাকা দিছে? এখন যদি ওরা তোমার কোনো অস্তিত্ব পায় তাহলে ওরা তোমাকে আরও বেশি টাকা দিয়ে সরিয়ে দিবে, সাথে আমাদেরকেও বিপদে ফেলবে। তাই বললাম, তাহলে আমি কি করব? আমি জামাইয়ের সঙ্গে কথা না বললে আমাকে না পেয়ে জামাই আবার বিয়ে করবে। ওরা বলে, জামাইয়ের বিয়ের জন্য চিন্তা না করে সন্তানের জন্য চিন্তা করে এই মুহূর্তে। তোমার সন্তানকে আগে পৃথিবীতে আনো, তারপর তোমার জামাইয়ের কথা ভেবো। তোমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে একদিন তোমার সন্তান নিয়ে তোমার জামাইয়ের কাছে যেতে পারবে। ওরা বলে, তোমার বেবির বয়স কত? আমি বললাম 4 মাস। ওরা বলে, আরও 6 মাস বাকি। এই 6 মাস আমরাও ঢাকা শহরে থাকবো না, তখন তোমার সন্তানও পৃথিবীতে আসবে, আমরাও নিরাপদে চলে যেতে পারবো। আমি ওদের কথায় রাজি হলাম। ওরা বলল, আমরা তোমার উপকার করব, আবার আমাদেরকে বিপদে ফেলবে না তো? আমি বললাম, না, কখনোই না। যে 6 মাস কারোর সাথে কোনো যোগাযোগ করবা না, আমাদের ব্যাপারে কাউকে কিছু বলবা না। আমি আমার পেটে হাত দিয়ে কসম করে বলেছি, কোনোদিনও কারোর সাথে যোগাযোগ করবা না যতদিন না আমার সন্তান পৃথিবীতে আসে। ওরা বললে, তাহলে চলো, তোমাকে নিরাপদে নিয়ে যাই, আর এখানে বেশি দেরি করা ঠিক হবে না। এই বলে ওরা আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলল। আমার শরীর দুর্বল আর খিদেও পেয়েছে। কিছুক্ষণ গাড়ি চালিয়ে ওরা এক জায়গায় গাড়ি থামালো কিছু কিনতে। আমি বাইরে তাকিয়ে দেখলাম জায়গাটা সাভার। আমি সাভারের নাম শুনেছি কিন্তু জামগাড়ার নাম শুনি নাই। ওরা একজন খাবার নিয়ে আসলো, আমরা সবাই মিলে খেলাম। আবার গাড়ি চলতে লাগলো। রাত তখন 3টের বেশি। ওরা আমাকে কোথায় নিবে জানতে চাইলাম। আমার কাকার বয়সের লোকটা বলল, চিন্তা করো না, আমরা তোমাকে সেফ জায়গায় নিয়ে যাব, নেত্রকোনা। আমি বললাম, ওইখানে কি আপনার বাড়ি? উনি বলল, হ্যাঁ, তবে আমাদের কথা দিছো কাউকে কিছু বলবা না। আমি বললাম, হুম। এখন চুপ করে বসে আছি। ওরা ওদের মধ্যে কথা বলছে। একজন বলল, ওই টাকা থেকে 1 লাখ টাকা আলাদা কর। আরেকজন আলাদা করলো টাকা। এখন বলল, আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকার রাস্তায় ঢুকবো, তারপর আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হব। ক্লান্ত শরীর নিয়ে আমি গাড়িতে ঘুমিয়ে গেলাম। কতখানি ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখি আমার অন্ধকার রাত কেটে গেছে। কাকার বয়সী লোকটা গাড়ি চালাচ্ছে আর ওই লোকটা ঘুমাচ্ছে। গাড়ির স্পিড অনেক। আমাকে বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আমি বললাম, না। উনি বলল, আর বেশি না, 1 ঘন্টা লাগবে। হঠাৎ গাড়ির স্পিড কমে গেছে। গাড়িটি গ্রামের ভিতর চলছে। নেত্রকোনা পূর্বধলা উপজেলার একটি বাড়ির পাশে গাড়িটি থামল। বাড়ি থেকে একটি মহিলা এসে আমার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেছে। আমার সাথে ওরাও বাড়ির ভিতরে গেছে। আমাকে একটি রুমে বসিয়ে ওরা বাহিরে কথা বলছে। আমি এখনও জানতে পারিনি এই বাড়ির মানুষগুলো ওদের কী হয়। বাড়ির লোকজন এক এক করে আমার রুমে আসে আমাকে দেখতে। বাচ্চা পোলাপান বেশি এ বাড়িতে। একটু পর ওরা সবাই আসলো রুমে। বাহিরের মানুষগুলোকে চলে যেতে বলল। সবাই চলে গেল, শুধু ওরা দুজন, একটা মেয়ে, আমার থেকে একটু বয়স কম হবে, আর একটি মহিলা। সবাই একসাথে বসে আছে। কাকার বয়সী যে লোকটা ছিল উনি বলল, তুমি এখন এই বাড়িতে থাকবা, এটা আমার বোনের বাড়ি। বোনের জামাই দেশের বাইরে থাকে। 6টা মাস একটু কষ্ট করে থাকো, তোমার যখন যা লাগবে তোমার এই আন্টির কাছে বইল। আমি বললাম, আচ্ছা। সবার সামনে আমার জন্য ওরা 1 লাখ টাকা আন্টির হাতে দিয়ে দিল। বলল, ওর যা যা লাগে আবার তুমি দেখো। ওদের জন্য নাস্তা নিয়ে আসলো। ওরা খেলো না, ওদের নাকি দেরি হয়ে গেছে, তাই ওরা চলে যাবে। আমি ওদের ভালোবাসা দেখে কান্না করতে লাগলাম। ওরা আন্টিকে বলল, কান্না করো না, সব কিছু আল্লাহ ঠিক করে দিবে।
ওরা চলে যায়। আন্টি আমাকে বলল, আসো, তোমার কোনো জায়গায় আঘাত লেগেছে? আমাকে দেখাও। আন্টি আমার মাথায় হাত দিয়ে দেখে মাথাটা একটু ফেটে গেছে আর মাথার পিছনে ফুলে গেছে। অন্য জায়গায়ও আঘাতের চিহ্ন আছে। বিকেলে আন্টি আমার জন্য ব্যথার মালিশ নিয়ে আসলো। আমার শরীরে জ্বর চলে আসে। রুমে শুয়ে আছি একদিন, কান্না করি একটু পর পর। নতুন জায়গায় আসলাম, নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। সারাক্ষণ শুধু ওই চিন্তা, নিহান আমাকে না পেয়ে বিয়ে করে নেবে। তারপরও আমার কিছু করার নেই, কারণ আমার সন্তানের জন্য এত মার খেলাম। মৃত্যুর পর থেকে ফিরে আসলাম। সেই সন্তান পৃথিবীতে আসার পর যা করার করব। পরদিন আন্টি বলে, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব আলট্রা করাতে। আমি বললাম, ঠিক আছে। আমার কোনো জামা কাপড় ছিল না, তাই ওই মেয়ের জামা আমাকে দিল পরতে, কিন্তু জামা টাইট হয়ে যায়, তাই ওনার শাড়ি পরেই আমি বের হলাম। হসপিটাল নিয়ে গেল আমাকে। ডক্টর একবার না দুবার আলট্রা করলো। একবার আলট্রা করে আবার যখন বলল, আপনি শুয়ে থাকেন, আবার আলট্রা করতে হবে, তখন আমার মনে ভয় ঢুকে যায়। না জানি আমার সন্তানের কোনো কিছু হয়ে গেছে। দুইবার আলট্রা করা শেষ হলো। আরও কিছু চেক আপ করলো ডক্টর। আন্টিকে বলে, আপনার মেয়ের টুইন বেবি হবে, দুটাই ছেলে। তবে আপনার মেয়ের শরীরটা সম্পূর্ণ পুষ্টিহীন, তাকে পুষ্টিকর খাবার দিবেন আর এই সিরাপগুলো খেতে দিবেন। আন্টি সব রিপোর্টগুলো নিয়ে আমার কাছে আসলো। আমাকে নিয়ে বাহিরে বের হলো। আমি বললাম, আন্টি ডক্টর কি বললো, বেবি ঠিক আছে তো? আন্টি বলে, চিন্তা করো না, তো খুশির খবর আছে, তোমার যমজ বাচ্চা হবে, তাও দুটাই ফোলা। আমি বললাম, সত্যি? আন্টি বলল, সত্যি। এখন চলো, ওষুধ নিতে হবে। ওষুধ নিয়ে আমাকে মার্কেটে নিয়ে গেল, আমার জন্য জামা কিনলো, আমার দরকারি কিছু জিনিস কিনলো। বাসায় চলে আসলাম। তারপর আন্টি বলল, 15 দিন পর আবার চেক আপ করতে হবে। তখন যদি তোমার শরীর ঠিকঠাক না হয় তাহলে সমস্যা। ঠিক মতো চা খাবা, চিন্তা করবা না। আন্টি মেয়েটা এবার নিউ টেনে পড়ে। আমাকে আপু আপু বলে ডাকে। আমি ওরা যতটা পারি লেখাপড়ার কাজে সাহায্য করি। আন্টির আরও একটি মেয়ে আছে আর একটি ছেলেও আছে। ওরা ছোট, ওদেরকে আমি নিয়ম করে পড়াই। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম। আন্টির ছোট্ট ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে। এই জন্য আশেপাশের মহিলারা আন্টির কাছে আসলো, বলে, তোমাদের বাসায় যে মেয়েটা আছে ওকে বইলো আমাদের বাচ্চাটাকে একটু পড়াতে। আন্টি আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি পড়াতে পারবা? যদি পারো তাহলে পড়াও। আমি বললাম, আপনি বললে পড়াবো। আন্টি বলল, আমার কোনো সমস্যা নেই, তুমি পড়াও। তারপর থেকে এক ফ্যামিলির দুজনকে পড়ানোর জন্য রাজি হলাম। একটা 4-এ আর একটা ক্লাস 7-এ। 1 মাস পড়াতে না পড়াতে আশেপাশে আরও অনেক মহিলারা তাদের বাচ্চাদের পড়ানোর জন্য আন্টিকে রিকোয়েস্ট করলো। আন্টি বলল, ঠিক আছে পড়াবে, তবে রাতে না, শুধু দিনে। আরও কারো বাসায়ও যাবে না, এই বাসায় আসলে পড়াবে। সবাই তখন রাজি হয়। মোট 11 জনকে পড়াই আমি এখন। আমার সময়টাও ভালো যাচ্ছে। এদিকে আমার পেটও অনেকটা বড় হয়ে গেছে। একদিন দুপুরবেলা শুয়ে আছি, আন্টির মেয়ে আমার সাথেই শুয়ে আছে। আমাকে বলে, আপু তোমার কি ফেসবুক নাই? আমি ওর দিকে তাকিয়ে বললাম, ছিল, তবে পাসওয়ার্ড ভুলে গেছি। আন্টির মেয়ের নাম বৃষ্টি। বৃষ্টি আমাকে বলে, আপু তোমার কি ফোন নাই? আমি বললাম, না গো, ফোন নাই। বৃষ্টি বলে, ফোন থাকলে তোমাকে আমি ফেসবুক আইডি খুলে দিতাম। আমি মনে মনে হাসতে লাগলাম। তখন বললাম, দাও তো তোমার ফোনটা। সে দিল আমাকে। আমিও ফেসবুকে ঢুকলাম। একটা নাম সার্চ দিব, আমার জামাইয়ের আইডি। প্রথমে নিহান খান লিখে সার্চ দিলাম। অনেক আইডি আসলো, কিন্তু ওরটা পেলাম না। তারপর আবার নিহান নামে সার্চ দিলাম, তখনও আসলো অন্যজনের আইডি। ওর আইডি খুঁজে পাইনি, তাই আবার নিহান লিখে গাজীপুর লিখে সার্চ দিলাম। তখন গাজীপুরের অনেক আইডি আসলো, তার মধ্যে একটা আমার জামাইয়ের আইডি, নিহান ফিয়ল। ওর আইডির ভিউটা দেখে চিনতে পেরেছি। আইডিটা বৃষ্টিকে দেখিয়ে বললাম, তোমার দুলাভাইয়ের আইডি, রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করলে আমাকে বলবা। এইদিকে এ বাড়িতে আমার 2 মাস কেটে গেছে। আন্টি আমাকে বলছিল তোমাকে ফোন কিনে দিতাম, কিন্তু নিষেধ আছে, তোমার হাতে এখন ফোন দেওয়া যাবে না। আমি বললাম, সমস্যা নাই আন্টি, আমার বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়ে গেছে, পেটটা অনেক বড় হয়ে গেছে। আমার যমজ বাচ্চা হবে, এটা ভাবলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। সারাদিন বাসায় থাকি, বাচ্চাদের পড়াই, মাসে অনেক টাকা পাই। সব টাকা আন্টির কাছে রেখে দেই। উনি তো আমাকে মেয়ের মতোই আদর করে, আমার জন্য সব কিছুই করে। আলাদা করে বাজার থেকে আমার জন্য খাবার নিয়ে আসে। একদিন বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, তোমার দুলাভাই কি অ্যাকসেপ্ট করে নাই? বৃষ্টি বলল, না আপু, করে নাই তো। আমি বললাম, অচেনা আইডি তো, তাই হয়তো করেনি। বৃষ্টিকে বললাম, দাও তো তোমার ফোনটা। আমি ওর ফোন নিয়ে আবার আমার জামাইয়ের আইডিতে দেখতে লাগলাম।
সত্যি অ্যাকসেপ্ট করেনি। তাই ওর আইডি দিয়ে আমি আগে যে গল্প পড়তাম সে পেজটিতে খুঁজতে লাগলাম। পেজটির নাম ব্যর্থ প্রেমের গল্প। খুঁজে পেলাম প্রথমবার সার্চ দিয়ে। একটা গল্প এক পর্ব পড়ে পরবর্তী পর্বের জন্য কমেন্ট করলাম। আমার কমেন্টে রিপ্লাই দিল বৃষ্টি ভেজা মন, আবার রাতে দিব পরবর্তী পর্ব। আমি তো জানতামই না বৃষ্টির আইডির নাম। বৃষ্টি ভেজা মন, সাথে সাথে আইডির প্রোফাইলে ঢুকলাম। দেখি সত্যি ওর আইডির নাম বৃষ্টি ভেজা মন। মনে মনে ভাবতে লাগলাম এই জন্যই আমার জামাই ওর আইডি অ্যাকসেপ্ট করে নাই, ফেক নাম তো তাই। এরপর এই ভেবে চলে গেল অনেক দিন। এখন আমার 9 মাসেরও বেশি চলছে বেবির বয়স। বাচ্চাদের পড়ানো ছেড়ে দিয়েছি, কারণ আমার বসে থাকতে কষ্ট হয়। আগে ডক্টরের কাছে যেতাম, এখন ডক্টর পাশে আসে, 3-4 দিন পর পর এসে দেখে যায়। ডক্টর বলছিল আর 15-20 দিনের মধ্যে ডেলিভারি হতে পারে। কোনো সমস্যা দেখলে যেন ডক্টরকে জানাই। আমাকে জিজ্ঞেস করছিল সিজার করব নাকি। আন্টি বলল না, যদি দরকার হয় তাহলে করব, না হয় করব না। কয়েকদিন পর আমার শরীরটা ভালো লাগছে না, কেন জানি গলা শুকিয়ে যাচ্ছে। এখন আমার চিন্তা আরও বেশি শুরু হয়ে গেল, কারণ অনেক মেয়েরা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারাও গেছে। আমারও যদি এমন কিছু হয় তাহলে আমার বাচ্চার কি হবে। সারাদিন শুধু একই চিন্তা। ডক্টরের কাছে 15-20 দিনের সময়ের মধ্যে 8 দিন চলে গেছে। একদিন আন্টিকে বললাম, আন্টি আমার শরীরটা ভালো লাগছে না, আমার পাশে কেউ নেই। আন্টি আমার মাও নাই আমার পাশে। যে সন্তানের জন্য আমার এত কষ্ট, সেই সন্তান যদি পৃথিবীতে এসে তার মাকে হারিয়ে ফেলে, তাহলে আন্টি আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার জামাইয়ের বাড়িতে যাবেন, আমার জামাইকে সব খুলে বলবেন। একটা বেবি আমার জামাইকে দিবেন, আর একটা বেবি আন্টি আমার মায়ের কাছে দিবেন দিনাজপুর গিয়ে। আমি আন্টির কাছে সবার ঠিকানা দিয়ে রেখেছি। আমার এসব কথা শুনে আন্টি বলল, দূর বোকা মেয়ে, এত ভয় পাও কেন, আমাদেরও তো বাচ্চা হয়েছে, এসব নিয়ে চিন্তা করো না তুমি। আরও 2 দিন পার হয়ে গেছে। দুপুরের দিকে আমার পেটে একটু একটু করে ব্যথা করতে লাগছে। প্রথমে আন্টিকে বলি নাই, একা একা শুয়ে আছি। বিকেল হয়ে আসলো, কিন্তু ব্যথা আরও বাড়তে লাগলো। আন্টিও বাসায় নাই, বাজারে গেছে। আমি ভাবতে লাগলাম ডক্টরকে সময় তো এখনও হয়নি, তাহলে কেন ব্যথা করবে। আমি বৃষ্টিকে ডাক দিলাম, বৃষ্টি আসলো। আমি বললাম, তোমার আম্মুকে ফোন দাও, বলো আপুর ব্যথা উঠেছে। বৃষ্টি ফোন দিল ওর আম্মুকে। ওর আম্মু বলল, আমি এখনই আসতেছি। আবার বৃষ্টি পাশের বাসার এক মহিলাকেও নিয়ে আসলো। ওই মহিলা আমাকে শুয়ে থাকতে বলল, আর আমার মুখে একটু একটু করে পানি দিতে লাগলো। এক এক করে অনেক মহিলা জড়ো হলো। যাদের বাচ্চা পড়াতাম তারা তো জানে আমার বেবি হবে, তাই ওরাও খবর পেয়ে সবাই চলে আসে। এখন আন্টিও চলে আসলো, বাজার না করে সোজা সিএনজি নিয়ে। ঘরে অনেক মানুষ। আন্টি সবাইকে বলল, তোমরা ভিড় করো না, একটু বাহিরে যাও। সবাই বাহিরে গেল। 3 জন মহিলা বসা আমার পাশে। আন্টি আমাকে বলে, কেমন লাগে তোমার মা। আমি বললাম, অনেক ব্যথা করছে। ওরা বলে, তাহলে আজকে ডেলিভারি হয়ে যাবে। হালকা গরম পানি করলো, সব কিছুই রেডি করলো। সবাই অপেক্ষা করতে লাগলো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। গ্রামের পরিবেশ, সন্ধ্যা হলে চারদিকে অন্ধকার হয়ে যায়। আমার ব্যথা বাড়ছে, কিন্তু এখনও এমন কোনো লক্ষণ ওরা পাচ্ছে না বেবি হওয়ার। অনেক বলাবলি করছে মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অনেকে বলে একটু অপেক্ষা করে দেখি, আবার কেউ কেউ বলে অপেক্ষা করা ঠিক হবে না, রাত হয়ে গেছে, গাড়িও পাওয়া যাবে না, পরে সন্ধ্যায় সমস্যায় পড়তে হবে। তাই ওরা আন্টিকে বলে, টাকা আছে নাকি। আন্টি বলে, টাকা আছে, টাকার জন্য টেনশন নেই, কোন হসপিটালে নিলে ভালো হবে। ওরা আবার ডক্টরের সাথে কথা বলেছে। ডক্টর বলল, কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, যে সময়ে আগে ডেলিভারি হচ্ছে। ওরা গাড়ি খুঁজতে লাগলো, গাড়ি পায় না খুঁজে। হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করলো, আসতে নাকি 30 মিনিট লাগবে। এদিকে আমার ব্যথায় মরে যাওয়ার অবস্থা। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আমার যেন হাত পা ম্যাসেজ করতে লাগলো সবাই। একটু পর অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেলাম। সবাই বলতে লাগছে, গাড়ি এসেছে, রেডি হও। আমাকে অ্যাম্বুলেন্সে তুলল, সাথে আন্টি, আরও 2টা মহিলা আর একটা পুরুষ মানুষ। আমি ওনার বাচ্চাকে পড়াতাম। অ্যাম্বুলেন্সে ওঠার সময় সবাই বলছিল একটা বেড়া লোক যাওয়ার জন্য সাথে, তাই ওনার বউ ওনাকে যাইতে বলেছে। আমাকে নিয়ে ওরা রওনা দিল। এমন ব্যথা আরও অনেক বেশি, মনে হয় আমি এখনই মরে যাব। হসপিটালে যেতে আরও অনেক সময় দরকার। সবাই আমার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আরেকটু সহ্য করো। এমন অবস্থায় আমার জামাইয়ের মুখটা আমার বেশি উঠছিল। আমার মায়ের কথাও খুব মনে পড়ছিল। একটু পর অ্যাম্বুলেন্স হসপিটালে ঢুকলো। আমাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ক্লিনিকে নিয়ে যায়।
ক্লিনিকে নেওয়া 10 মিনিট পর আমার প্রথম সন্তান পৃথিবীতে আসলো। এখনও আরেকজন বাকি। সবাই চেষ্টা করতে লাগলো। 18 মিনিট পর আমার কলিজার টুকরাটা পৃথিবীতে আসে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলছিলাম। নর্মালি ডেলিভারি হয়ে গেছে, প্রথম বাচ্চার মা হতে চলেছি, তাই কষ্টটা একটু বেশি হয়েছে আমার। আন্টি আমার দুটো ছেলেকে দুই পাশে রেখেছে। আমি দুইটা সন্তানের মাথায় হাত দিয়ে অজোরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আমার এই সন্তান পেটে আসার পর একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আমি আমার দুটো ছেলের কপালে চুমু খেলাম। অনেক সুন্দর হয়েছে আমার দুটা ছেলেই। পরদিন সকাল 10টার দিকে আন্টির বাসায় চলে আসলাম আমরা। আমি এখনও অসুস্থ। আমার বাচ্চা দেখাশোনা আন্টি আর তার মেয়ে করতে লাগে। বিকেলবেলা ওই দুজন লোক আসলো যারা আমাকে এখানে দিয়ে গেছে। আমি তাদের দেখে ওদের হাত ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আপনারা না থাকলে আমার এই সন্তান পৃথিবীতে আসতে পারতো না। ওরা বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে, আমার জন্য ফোন কিনে নিয়ে আসছে। আমি তখন অনেক খুশি। ওরা বলল, রিমু, তোমাকে যারা মৃত মনে করে কবর দেওয়ার জন্য আমাদেরকে ভাড়া করছিল, তারা তোমাকে এখানে দিয়ে যাওয়ার পর ফোন দিছিল। আমাদের লিডার কি বলেছে সেটা আমরা জানি না। আমি জানতে চাইলাম, আমাকে যে বাসা থেকে আনতে গেছিলেন কার কথায়, পুরুষ না মহিলা? ওরা বলে আমাদের লিডার। পুরুষ আর লিডারকে কারা বা কে ঠিক করেছে এটা আমরা জানি না। আর আমরা এখন ওইখানেও নাই, আমরা এখন অন্য জায়গায় কাজ করি। এখন তো তোমার বাচ্চা হয়েছে, তুমি 1 মাস অপেক্ষা করো, এখন কাউকে কিছু জানাইও না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওরা রাতেই চলে গেছে, নাম্বার দিয়ে গেছে কোনো হেল্প লাগলে বলতে। আন্টি ওদেরকে আগিয়ে দিতে গেছে। আমি আমার ফোনের প্যাকেট করলাম, কিন্তু সিম নাই। রাতে তো আর সিম পাবো না, তাই আন্টি বলল সকালে তোমাকে সিম কিনে দিব। এদিকে আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছে, রুমে এখন জায়গা হয় না। আন্টি আর তার মেয়েরা নিচে ঘুমায়। আমার বেবি, আমি আর আন্টির বড় মেয়ে বৃষ্টি একসাথে খাটের উপর থাকি। পরদিন সকালে আন্টি আমার জন্য সিম কিনে নিয়ে আসলো। ফোনে সিমটা লাগিয়ে ফোন দিলাম আমার আম্মুকে। এইবার আর বোকামি করি নাই। 3টা নাম্বারে আমি মুখস্থ করে রেখেছি, আমার আম্মুর নাম্বার, আমার জামাইয়ের নাম্বার আর রোকসান আন্টির নাম্বার। আম্মুকে ফোন দেওয়ার পর প্রথমে আব্বু ফোন ধরেছে। আমি হ্যালো বলার সাথে সাথে আমার আম্মুকে ফোনটা দিয়ে দিছে। বলতেছে, দেখো তো কে ফোন দিছে। আম্মু ফোন ধরে বলল, হ্যালো কে? আমি বললাম, মা আমি রিমু। মা বলল, রিমু তুই এতদিন কইছিলি মা, তোরে অনেক খুঁজেছি, এমন কোনো রাত নাই তোর জন্য না কান্না করছি। আমি বললাম, মা আমি একটু বিপদে পড়ছিলাম, এখন ঠিক আছে। আম্মু বলে, তোর বাচ্চার কি অবস্থা? আমি বললাম, আম্মু তোমার 2টা নাতি হয়েছে, যমজ, 2টাই ছেলে। মা অনেক খুশি হয়েছে। আম্মু বলে, রিমু তোর জামাই আইছিল তোরে খুঁজতে, তুই কই গেছিলি? আমি বললাম, সব কিছু পরে বলবো মা, এটা আমার নতুন নাম্বার। এটা বলে ফোনটা কেটে দিছি। এখন ভাবছি কাকে কল দিব, আমার জামাইকে নাকি আমাকে খুঁজতে আমার বাড়ি চলে গেছিল। এখন জামাইকে ফোন দিব নাকি রোকসানা আন্টিকে ফোন দিব? আগে রোকসানা আন্টিকেই ফোন দেওয়ার জন্য নাম্বার তুলতে লাগলাম। জামাইকে ফোন দিলে সে এখন কই আছে কি করে কিছুই তো জানি না। আগে রোকসানা আন্টির কাছ থেকে খবর নিয়ে জামাইকে না হয় ফোন দিব। তাই আগে রোকসানা আন্টিকে আমি ফোন দিলাম। আন্টি ফোন রিসিভ করে হ্যালো বলল। আমি বললাম, আন্টি আমি রিমু। আন্টি বলতেছে, ম্যাডাম আমার জামাই ফোন দিছে, একটু কথা বলে আসি। আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি আন্টির সামনে ছিল। রোকসানা আন্টি রুমে এসে আস্তে করে বলল, হ্যালো রিমু। আমি বললাম, আন্টি কেমন আছো? আন্টি বলে, তুই কেন ফোন দিছস? তোরা তো জামাই কি কম ভালোবাসত? তাহলে তুই এই কাজ কেমনি করলি? আমি বললাম, আন্টি আমি কি করেছি? আন্টি বলে, কি করছো জানোস না? তুই এমন লোভী মেয়ে আগে তো জানতাম না। বাড়ি থেকে সব কিছু চুরি করে অন্যজনের লগে চলে গেছস। তোর মতো সোরের লগে আমার কোনো কথা নাই, আমি কোনো কথা বলবো না। এই বলে আন্টি ফোনটা কেটে দিল। রোকসানা আন্টি আমার কোনো কথা না শুনে ফোন কেটে দেয়। আমার কোনো কথাই ওনাকে বলতে পারলাম না। মন খারাপ করে বসে আছি। আন্টি জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি আন্টিকে বললাম, আমার নামে আমার শ্বশুরবাড়িতে চুরির অভিযোগ। আমি নাকি সব কিছু চুরি করে পালিয়ে গেছি অন্য কারো লগে। এসব কথা শুনে আন্টি বলল, আমার সাথে কথা বলিয়ে দিস। আমি বললাম, এখন তো ফোন ধরবে না, 2টার পর উনি ফ্রি থাকে, তাই আন্টিকে নাম্বারটা দিয়ে দিছি কথা বলতে। এদিকে আমার সোনামণিরা একা একা শুয়ে আছে। 2 দিন পর নাকি আমার বেবিদের নাম রাখবে।
আমাকে জিজ্ঞেস করছে কী নাম রাখবো। আমি বললাম পরে ভেবে বলবো। তাই এখন ভাবছি ওদের কী নাম রাখা যায়। আমার জামাই তো বলছিল মেয়ে হবে, আর নাম রাখবে উর্মি চৌধুরী। এখন তো ছেলে হয়ে গেছে, কী নাম রাখা যায়। অনেক চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম প্রথম সন্তানের নাম রাখবো উদয় চৌধুরী, আরেকজনের নাম রাখবো নিলয় চৌধুরী। আমি বাচ্চাদেরকে খাইয়ে বাচ্চাদের সাথে আমিও ঘুমিয়ে গেলাম। আন্টি 2টোর সময় রোকসানা আন্টিকে কল দিছিল। সেই সময় আমি ঘুমিয়েছিলাম। ওনার সাথে নাকি আন্টির অনেক কথা হয়েছে, সব কিছু বুঝিয়ে বলেছে। আমার যমজ বাচ্চা হয়েছে এটা শুনে অনেক খুশি হয়েছে রোকসানা আন্টি। আমার সাথে নাকি রাতে কথা বলবে বলেছে। ঘুম থেকে ওঠার পর আন্টি আমাকে এই কথাগুলোই বলল। আমি ফোনে টাকা তুলে রাখছি। রাত 9টার দিকে ফোন দিছে আন্টি। আস্তে আস্তে বলে 20 মিনিট পর ফোন দিস। আমি ফোন কেটে দিছি। 15 মিনিট পরে আন্টি মিস কল দিছে। আমি ফোন দিলাম, বললাম আন্টি তুমি আমাকে অবিশ্বাস করলা। রোকসানা আন্টি বলে রিমু আমার কথাগুলো শুন, কি হয়েছিল তো জামাইয়ের বাড়িতে। রোকসানা আন্টি আমাকে সব কিছু শেয়ার করেছে। 2 ঘন্টারও বেশি আমরা কথা বলেছি। এখন শেয়ার করব আমার জামাইয়ের বাড়ির কাহিনীগুলো। আমাকে যখন ওরা 2 বোনে মেরে অবচেতন করে ফেলে, তখন তো বাসায় কেউই ছিল না। আমি মরে গেছি মনে করে ওরা লোক ভাড়া করে আমাকে গাড়িতে তুলে দিয়েছিল, একটা কাপড় পেঁচিয়ে। আমাকে ওদের হাতে তুলে দেওয়ার পর আমার জামা কাপড় রুম থেকে সরিয়ে ফেলেছে। মোট কথা কোনো কিছুই রাখে নাই আমার, সব ওরা 2 বোনে সরিয়ে ফেলেছে। আপনারা তো জানেন আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে 2 জনকে ওরা 5 লাখ টাকা দিয়েছিল, কিন্তু টাকাগুলো আমার শাশুড়ির রুম থেকে চুরি করেছে, ওর সাথে সাথে গয়নাও। কিন্তু শাশুড়ির রুম থেকে টাকা চুরি করেছে 6 লাখ, ওদের দিয়েছে 5 লাখ। বাকি 1 লাখ টাকা কথা আমি জানি না, গহনাগুলোর কথা তাও জানি না। আমার শাশুড়ি যে আমাকে বাসায় রেখে ওর বোনের বাড়িতে গিয়েছিল, ওইখান থেকে রাত 9টার দিকে বাসায় আসলো। শাশুড়ি বাসায় এসে তার রুমে গিয়ে দেখে তার আলমারি খোলা, টাকা নাই, সাথে গহনাগুলোও নাই। শাশুড়ি তার বড় ছেলের বউকে ডাকতে ডাকতে রুমে গেল। তার ছেলের বউ এমন ভাব নিয়ে শুয়ে আছে যে সে ঘুমিয়ে গেছে। আমার শাশুড়ি ডাক শুনে সে ওঠে না, তার বোন হাইব্রিড মেয়েটা উঠে রুমে বসে টিভি দেখছে। আমার শাশুড়ি হাইব্রিড মেয়েটাকে ডাক দিয়ে বলল, তোমার বোনকে ডাক দাও। তখন ডাক দিয়েছে। শাশুড়ি বলল, তোমরা আমার রুমে আসো তো। ওরা গেল আমার শাশুড়ির রুমে। শাশুড়ি বলল, আমার টাকা গহনা কে নিল? ওরা বলে, আমরা তো বলতে পারি না। এমন ভাব নিছে যেন ওরা কিছুই জানে না। শাশুড়ি বলল, বাসায় কি চোর ঢুকেছে? সব জায়গায় তো তালা মারা। তার বড় ছেলের বউ বলে, বাসায় তো আরও মানুষ আছে, ওদের জিজ্ঞেস করেন। আমার শাশুড়ি তখন আমাকে ডাকতে ডাকতে আমার রুমে গেছে, কিন্তু আমাকে পায়নি। শাশুড়ি পিছন পিছন ওরা 2 বোনও গেছে। শাশুড়ির চোখে পড়ে নাই যে আমার জামা কাপড় কিছুই নাই। রুমে হাইব্রিড মেয়েটা বলল, রিমু কই গেছে? ওর জামা কাপড়ও তো নাই রুমে। শাশুড়ি তখন দেখলো সত্যি তো, আমার কোনো জামা কাপড় কিছুই রুমে নেই। ওরা 2 বোনে বলছে সব কিছু তাহলে রিমুই করেছে, টাকার গহনা নিয়ে সে পালিয়ে গেছে। আমাকে অনেক খারাপ কথাও বলেছে যে রাস্তার মেয়েকে বাসায় জায়গা দিছে, এখন সব কিছু নিয়েও পালিয়ে গেছে। ওই দিন রাতে নাকি আমার জামাইকে তার বাবি ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, তোমার কামের ছেড়ি আম্মু টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আমার জামাই নাকি বলেছে সে এমন না, তোমরা হয়তো ভুল বুঝতেছ। তখন নাকি বলল, তুমি বাসায় এসে নিজের চোখে দেখে যাও। পরদিন সকালে রোকসানা আন্টি আসলো। রোকসানা আন্টিকে বলে, তোর লগেরটা টাকা আর গহনা চুরি করে পালিয়ে গেছে। আন্টি বিশ্বাস করে নাই। আমাকে আন্টি অনেকবার কল দিয়েছে, কিন্তু আমার ফোনটা বন্ধ ছিল। দুপুরে আমার জামাই চিটং থেকে বাসায় আসে। জামা কাপড় পরিবর্তন না করে তার মায়ের রুমে গেছে। তার মাকে জিজ্ঞেস করলো, সত্যি কি তোমার সব নিয়ে গেছে রিমু? আমার শাশুড়ি বলল, হ্যাঁ, 6 লাখ টাকা ছিল আর অনেক গহনা ছিল, সব কিছুই নিয়ে গেছে। স্যার বলতে লাগলো, সে এই কাজ কখনোই করতে পারে না, তার থেকে বেশি টাকা আমার কাছে ছিল যখন আমি দিনাজপুর ছিলাম। সে তো একবারও টাকাগুলো ছুঁয়েও দেখেনি। তখন ওর ভাবি বলে, বাসায় তো আর কেউ ছিল না রিমু ছাড়া, আর তুমি যখন দিনাজপুর ছিলা তখন হয়তো তার টাকার দরকার ছিল না, এখন হয়তো দরকার পড়েছে। জামাই ছাড়া মেয়ে সারাদিন ফোনে কথা বলে, মনে হয় ওই মাইয়া নতুন কোনো নাগর পাইছে, সেই নাগরের কথায় সব কিছু নিয়ে পালিয়ে গেছে ওর সাথে। আমার জামাই তখন বলল, ভাবি কারো চরিত্র নিয়ে কথা বলো না। ওর ভাবিও রাগ হয়ে বলে, ওর চরিত্র কই থেকে ভালো হলো?
বেড়াগুলোকে থাকে বাচ্চা নিচে ফেটে। আমার জামাই তখন বলল, আমি বিষয়টা দেখছি। রোকসানা আন্টিও তখন ওই রুমে ছিল। আমার জামাই রোকসানা আন্টিকে উদ্দেশ্য করে বলছে, আন্টি তুমি কি কিছু জানো? রিমু কোথায় গেছে? আন্টি বলে, আমি তো কিছু জানি না, ওর নাম্বারটাও বন্ধ। আমার জামাই বলে, আমিও ফোন দিয়েছি কিন্তু নাম্বার বন্ধ। আমার শাশুড়িকে বলল, আম্মু তুমি টেনশন করো না, আমি কাল দিনাজপুর যাব, ওর বাসায় গিয়ে দেখি ওখানে হয়তো গেছে। আমার জামাই 2 দিন পর দিনাজপুর গেছে আমাদের বাড়িতে। লোক পাঠানো হয়েছে আমি বাড়িতে আছি কিনা। সবাই বলল ওই মেয়ে ঢাকায় চাকরি করতে গেছে। আমার জামাই বুঝতে পারছে আমি বাড়িতেও যাইনি। ওইখানে আমার বিষয়ে কাউকে কিছু বলে নাই, আমার সম্মান যাবে তাই। পরদিন আবার বাসায় চলে আসলো। আমার শাশুড়ি, রোকসানা আন্টি, আমার জামাই, ওরা নাকি যে রুমে থাকতাম সেই রুমে বসে আমার ব্যাপারে কথা বলছে। আমাকে তারা এত বিশ্বাস করতো আর আমি ওদের এত ক্ষতি করলাম, কেউ মানতে পারছে না। শাশুড়ি বলে, মেয়েটাকে আমার ভালো লাগতো, তার মনে এমন প্ল্যান ছিল আমার জানা ছিল না। এসব বলে শাশুড়ি চলে যায়। রোকসানা আন্টি আর আমার জামাই রুমে বসে আছে। শাশুড়ি চলে যাওয়ার পর নাকি আমার জামাই কান্না করে দিছে। বলে, আন্টি আমার সব কিছু রিমু শেষ করে দিল। তার টাকার দরকার ছিল আমাকে বলতো, আমি দিতাম। সে এটা কেন করলো? সে কেন আমার সাথে বেইমানি করলো? আমার বাচ্চাটাও সাথে নিয়ে গেছে, একদিনের জন্য ফোনও দেয়নি। আন্টি বলল, কান্না করবেন না স্যার, তার সাথে কথা বলতে পারলেনই জানতে পারতাম কেন সে এমন করলো। আমার শ্বশুর আসলো বাসায়। এই ঘটনা শুনে আমার শাশুড়ি আর আমার জামাইকে অনেক বকাবকি করেছে, কেন আমাকে এই বাড়িতে জায়গা দিয়েছে তাই। আমার জন্য সবার মুখ ছোট হয়ে গেছে, তাই তারা আমাকে মন থেকেই ঘৃণা করতে থাকে। আমার জামাই আমাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পাইনি। এইদিকে আমার শ্বশুরবাড়িতে এসে বলতে লাগলো, এক ছেলের ব্যবস্থা করে আসলাম, এখন এই ছেলের বিয়ে দিব। তারা সবাই বিয়ের দিন তারিখ ঠিক করলো। আমি চলে আসার 2.5 মাস পর বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরও আমার জামাই আমাকে খুঁজতে আবারও দিনাজপুর গেছে। এবার সরাসরি আমার আম্মুর সাথে কথা বলেছে। আমার আম্মুকে বলল, রিমু আমার সাথে রাগ করে কোথায় চলে গেছে জানি না, তাই আমি খুঁজতে আসলাম। আম্মু বলল, রিমুর আজ 2 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর পাই না। আমার জামাই বলে, আমিও 2 মাস ধরে ওকে খুঁজতে লাগলাম, যদি সে এখানে আসে আমাকে ফোন দিতে বলবেন। এই বলে আমার জামাই চলে আসলো। আমার খোঁজ না পেয়ে ও বিয়েতে রাজি হলো ওর আব্বুর জন্য। আমাকে খুঁজে না পেয়ে আমার জামাই চিটংয়ে চলে গেছে আবার, বাসায়ও আসে না। কিছুদিন পর নাকি আমার শাশুড়ি রোকসানা আন্টিকে বলে, আমরা চিটংয়ে যাব, নিহানের বিয়ে, তুই বাসাটা দেখে রাখিস রোকসানা, আমরা 7 দিন থাকবো চিটংয়ে। সবাই চিটংয়ে চলে গেছে, রোকসানা আন্টি একা একা বাসায়। আমাকে নাকি অনেকবার কল দিয়েছে কিন্তু আমার নাম্বার বন্ধ ছিল। আমার জামাইয়ের বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে চিটংয়ে। 7 দিন পর আমার শাশুড়ি আর শ্বশুর বাসায় আসলো, তখনও আমার জামাই চিটং বাসায় আসেনি। আমার শ্বশুর বাড়িতে শুধু শাশুড়ি, শ্বশুর আর রোকসানা আন্টি। 15 দিন পর আমার জামাই বাসায় আসলো বউ ছাড়া। রোকসানা আন্টি আমাকে বলল, আমার জামাইয়ের চেহারা নাকি আগের থেকে কালো হয়ে গেছে। বিয়ের 15 দিন পর যখন বাসায় আসলো, বাড়িতে 2 দিন ছিল, তারপর আবার চলে গেছে। এই 2 দিনের নাকি একবার রোকসানা আন্টির রুমে গিয়েছিল আমার কোনো খোঁজ আছে কিনা তা জানতে। আন্টি বলল, না, ওর নাম্বার বন্ধ। এখন আমার শ্বশুরবাড়ি নাকি ফাঁকা পড়ে থাকে। আমার জামাইয়ের বিয়ের পর থেকে নাকি এই পর্যন্ত তার বউ 2 দিন এই বাসায় এসেছে, 2 দিন থেকে আবার চলে গেছে। এখন আমার জামাই নাকি চিটং তার শ্বশুরের বিজনেস নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে ঢাকার বিজনেস এসে দেখে যায়। এই পর্যন্ত জানতে পারলাম রোকসানা আন্টির কাছ থেকে। রোকসানা আন্টিকে বললাম, আজকে আমার জামাইকে ফোন দিব। আন্টি বলল, এখন দিস না, কারণ সে চিটংয়ে, যখন বাসায় আসবে তখন দিস, ওই সময় ওর পাশে কেউ থাকবে না, তুই সব কিছু বুঝিয়ে বলতে পারবি, আমিও বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি। 2 দিন পর আমার সোনামণিদের নাম রাখা হবে। নাম তো আগেই আমি ঠিক করে রেখেছি। আমার মা আসতে চাইছিল, আমি না করেছি, এত দূর আসতে হবে না, বাড়িতে থেকে দোয়া করতে বলেছি। রাতে বৃষ্টির আম্মু আসলো আমার কাছে, এসে বলছে কাল বাজারে যাবে 2টা খাসি কিনতে,
ওদের নামে আকিকা দিতে। আমি বললাম, এত টাকা কই পাবেন? আন্টি বলল, টাকার চিন্তা তোমাকে করতে হবে না। পরদিন খাসি কিনে আনলো 2টা। আমার সন্তানের নাম রাখা হবে, তাদের আব্বুর কাছে নাই, এটা ভাবলেই কেমন জানি লাগে আমার। রোকসানা আন্টিকে ভিডিও কল দিয়ে আমার 2টা বেবিকে দেখাইছি। আন্টি বলল, অনেক সুন্দর হয়েছে আমাদের ছোট্ট রাজকুমারগুলো। অনেক আয়োজন করে তাদের আকিকার কাজ সম্পন্ন হলো। এখন আমার বাচ্চাদের অধিকার আদায় করতে হবে। চুপ করে করে বসে থাকলে চলবে না। আমার জীবন যায় হয়ে যাক, তবু আমার বাচ্চাদের অধিকার আমি আদায় করেই ছাড়ব। রোকসানা আন্টিকে আমি ফোন দিলাম, বললাম, কবে আসবে তোমার স্যার বাসায়? আন্টি বলে, আমি জানি না, তবে বড় স্যারের শরীরটা ভালো না, বাসায় ডক্টর এসেছে, পরে তোমাকে ফোন দিব। এটা বলে ফোনটা কেটে দিয়েছে। আমি আবার 4 ঘন্টা পর ফোন দিলাম, ফোন ধরলো না। তাই আর একবারও ফোন দেইনি। পরদিন সকালবেলা আন্টি ফোন দিয়েছে, বলছে তোর শ্বশুর অনেকটা অসুস্থ। আমি বললাম, কি হয়েছে? আন্টি বলে, আমি জানি না, তবে কাল যখন কল দিছিলে তখন আমরা সবাই হসপিটালে ছিলাম, তাই ফোন ধরিনি। তবে এখন একটু ভালো, বাসায় নিয়ে আসলাম এখন। তো জামাইও আইছে, কাল রাতে বাবার অসুস্থতার কথা শুনে। এখন তো জামাইকে ফোন দিস না। একটুখানি শুনলাম চিটং কি নিয়ে জানি ওদের ঝামেলা, আমি পুরোটা শুনে তোকে জানাবো। আমি বললাম, আন্টি আমার আর ভালো লাগছে না, যা করা তাড়াতাড়ি করো। এটাও বলেই আমি ফোন কেটে দিলাম। আমিও বাচ্চাদেরকে দুধ খাওয়াতে লাগলাম। 2টা ছেলে যখন আমার বুকে 2টা নিয়ে একসাথে খায়, আমার মনে হয় আমার জীবনটা সাকসেস। রাতে রোকসানা আন্টিকে আমার ফোন দিয়ে বলল, তো জামাই কাল চিটংয়ে চলে যাবে, তার শ্বশুর তারে চিটংয়ে শিফট হতে বলেছে। এটা নিয়ে ওদের মাঝে ঝামেলা চলছে। আমি বললাম, আমি আজকে ফোন দিব। আন্টি বলে, হ্যাঁ ফোন দে, তবে ওরে বলবি সব কথা না শুনে যেন তোরে কিছু না বলে। আমি বললাম, ওকে, এখনই কল দিচ্ছি। এটা বলে আমি আন্টির কল কেটে নিহানের নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। অনেকবার কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ পাচ্ছি। আবার রোকসানা আন্টিকে কল দিলাম, বললাম, আন্টি ওর নাম্বার তো বন্ধ। আন্টি বলে, পরে আবার চেষ্টা করিস। একটানা 4 দিন ধরে আমি চেষ্টা করলাম, আমার জামাইয়ের নাম্বার বন্ধ। আন্টিও এ ব্যাপারে কিছুই বলতে পারলো না। আন্টি বলে, স্যার আবার আসলে উনি কোন নাম্বার ব্যবহার করে আমি নাম্বারটা নিয়ে রাখবো। অনেক দিন হয়ে গেল নিহান তার বাসায় আসে না। এদিকে আমার ছেলেদের বয়স 1 মাসেরও বেশি হয়ে গেছে। মানুষের বাড়িতে আর কতদিন থাকবো, এইসব নিয়ে চিন্তা ভাবনা আরও যেন বেড়ে গেল। অনেক দিন হলো নিহান তার বাসায় আসে না। একদিন সন্ধ্যায় আমি আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছিলাম। রোকসানা আন্টি বলল, তোর শ্বশুরের শরীর আবার খারাপ করছে, বিকেলে ডক্টর এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ওনার ডক্টর বলল, উনি নাকি সারাক্ষণ চিন্তা ভাবনা নিয়ে থাকে, ওনাকে একদম চিন্তা ভাবনা করতে না করলো ডক্টর। আমি বললাম, এমন একটা সময় আসলো কারোর সাথে কথাও বলতে পারছি না। আন্টি বলল, ওর আব্বুর অসুস্থর কথা শুনে যদি আসে তাহলে নাম্বার নেব, তারপর তোকে দিব, এখন ঘুমাইয়া পড়। ফোন কেটে দিল। আমি বাচ্চাদের পাশে শুয়ে আছি, ফোন সাইলেন্ট করে, কারণ সিম কোম্পানি আজাইরা মেসেজ দেয়, আর মেসেজের শব্দ শুনলে বাচ্চাদের ঘুম ভেঙে যাবে। তাছাড়া এখন আমাকে কেউ ফোন দেওয়ার মতো নেই। ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে শুয়ে পড়ছি। মাঝরাতে প্রতিদিনই আমার বাবুদের ঘুম ভেঙে যায়, তখন ওদের সাথে খেলা করি, আর শেষ রাতের দিকে ওরা আবার ঘুমায়, সাথে আমিও ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি 3টা নাম্বারে অনেকবার ফোন এসেছে। একটা রোকসানা আন্টি, আর 2টা নাম্বার আমি চিনি না, তাই প্রথম রোকসানা আন্টিকে ফোন দিলাম। আন্টি বলে, রাতে কই ছিলি? তোর শ্বশুর শাশুড়ি তোরে যে কল দিছে। আমি আন্টির কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। আমি বললাম, সত্যি ওরা কল দিছে? ওই নাম্বারগুলো ওদের? আন্টি বলল, হ্যাঁ। আমি বললাম, কেমনি কি হইলো এক রাতে? রোকসানা আন্টি বলে, দাঁড়া, আমি রুমে গিয়ে তোকে সব কথা বলছি। কাল রাতে যখন তোর সাথে কথা বলছি, একটু পর স্যারের রুমে গেছিলাম স্যারকে দেখতে। স্যার বলল, রোকসানা এখানে বসো, অনেক দিন হলো এ বাসায় কাজ করো, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। আমি বললাম, কি বলেন স্যার, আপনি কোনো ভুল করেননি, আপনি টেনশন করবেন না। স্যার বলল, হয়তো বাঁচবো না যদি কিছু হয়ে যায়, কিন্তু তোমার ম্যাডামকে তুমি দেখো, ওর আপনজন থাকতেও ওর কেউ নেই।
দেখো না, বড় ছেলেকে বিয়ে করালাম, এক সাইডে সব কিছু ওর নামে লিখে দিলাম, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তারপরে ওরা কেউই আসলো না আমাকে দেখতে। ওদের বাচ্চা হয় না, তাই ওরা বুঝে না বাবার কাছে সন্তানের কত ভালোবাসা থাকে। তারপর ছোট ছেলেকে বিয়ে করালাম, ওই বংশের আরেকটা মেয়েকে। কথা ছিল বিয়ের পর সব কিছু ছেলের নামে করে দিবে, কিন্তু ওরা দিল না। ওরা কেউ আমাকে দেখতেও আসলো না। ফোন দিয়েও আরও অপমান হলাম। আমাদের জাত নাকি ভালো না, আমার ছেলের নামে কিছু লিখে দিবে না। আমাদের জাত নাকি আটখোরা, আমাদের কোনো ছেলের নাকি বাবা হওয়ার সে ক্ষমতা নেই। এসব বলে অপমান করলো আমাকে আর তোমার ম্যাডামকে। ছোট ছেলের নামে কিছু লিখে দিবে না, সব কিছু ওর মেয়ের নামেই থাকবে। বিয়ে হয়েছে এতদিন কোনো নাতিপুতির মুখ ওরা দেখলো না। আটখোরা বংশের সাথে নাকি তারা আত্মীয় করেছে। এসব শুনে আমি আর চুপ করে থাকতে পারিনি। রোকসানা আন্টি বলল, স্যার আপনাদেরকে আটখোরা বলেছে? তারে কোন আসতে? ওরা কি ওদের বংশের মেয়েদেরকে ডক্টর চেক আপ করাইছে? স্যার বলল বড়টা নাকি অনেক আগে করাইছে, তারপর আমি আর জানি না, কিন্তু ছোট ছেলেকে ওরা ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছে, কিন্তু সে রাজি না। আমি বললাম স্যার কেন যাবে? স্যার তো আটখোরা না। আপনারা কি জানেন স্যারের যে দুটা ছেলে আছে? এই কথা শুনে ম্যাডাম বসা থেকে উঠে গেছে। কি কস রোকসানা, নিহান আগে বিয়ে করেছে? স্যারও বলে, রোকসানা তোমার কি মাথা ঠিক আছে? আমি বললাম সবই ঠিক আছে স্যার। নিহান স্যার বিয়ে করেছে, আর তার দুটা যমজ বাচ্চাও আছে। তার বউকে আপনারা চিনেন, এমনকি আপনার বড় পোলার বউ। আর এখন যে মেয়েকে বিয়ে করাইছেন, স্যার সেই মেয়েও জানে, শুধু আপনারা জানেন না। ম্যাডাম আমার হাত ধরে বলল, রোকসানা ওই বউ কই থাকে? এতদিন কেন তুমি বললে না আমাদেরকে? তাহলে তো ওরে আবার বিয়ে করাতাম না। রোকসানা আন্টি তখন বলে, ম্যাডাম ওই মেয়েকে আপনারা চেনেন? ম্যাডাম বলে, কার কথা বলছোস? রোকসানার নাম বলল। আমি বললাম, ম্যাডাম রিমু। এবার বলল, তুই একটা সোরকে আমার ছেলের বউ বানিয়ে দিলি। আমি বললাম, ম্যাডাম আগে কথা শুনবেন তারপর বলবেন। স্যার ম্যাডামকে বলো তুমি চুপচাপ থাকো তো। রোকসানা তুমি বলো। আমি বললাম, স্যার রিমুকে দেখে কিন্তু আপনার এখনকার ছেলের বউ হিংসা করত, কারণ সে স্যারের অসুস্থতা থাকার সময় দিনাজপুর গেছিল। তখন রিমু আর স্যারের মধ্যে কিছু একটা আছে এটা মনে করত। রিমুকে যখন সে এই বাড়িতে দেখে তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক কিছু করেছে, অনেক মারও মেরেছে। তবুও রিমু আপনাদের কিছু বলেনি। আপনারা যখন চিটাংয়ে ছিলেন তখন স্যার আর রিমু একসাথে স্যারের রুমে ছিল। 2 দিন এটা আপনাদের এখনকার বউ দেখেছে, সেজন্য আরও অনেক কিছু হয়েছে। লাস্টে আপনার বড় বউ আসলো এই বাড়িতে। আমার সমস্যার কারণে 4 দিনের জন্য দেশে বাড়ি গেছি। তখন ম্যাডাম আর ওরা 2 বোন বাড়িতে ছিল। ম্যাডাম নাকি তার বোনের বাড়ি গেছে। সাথে সাথে ম্যাডাম বলে, হ্যাঁ গেছিলাম। তারপর বল। ওই সুযোগে ওরা 2 বোন রিমুকে অনেক মারে, ডিভোর্স পেপারে সই নেয়, সন্তান মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে তারপর মেরে অবচেতন করে ফেলে। মরে গেছে মনে করে ওরা কারে জানি ফোন দিয়ে এনে রিমুকে গাড়ি তুলে দেয়, আর ম্যাডামের রুমে টাকা গহনা সরিয়ে রিমুর নাম দেয়, কারণ ওরা জানতো রিমু মরে গেছে, কিন্তু রিমু মরেনি। বাকিটা ওর কাছ থেকে শুনে নিয়েন। এখন রিমুর 2টা যমজ সন্তান, অনেক সুন্দর স্যার, আপনার বংশের সন্তান। আর ওরা আপনার ছেলেকে বলে আটখোরা, কত সাহস! ওরা স্যারকে ডক্টর দেখাতে বলেছে। স্যার তো জানে তার সমস্যা নেই, তাই স্যার হয়তো ডাক্তার দেখায়নি। এখনও সময় আছে স্যার, আপনার বংশের সন্তান আপনি ফিরিয়ে আনেন। স্যার বলল, এখন কই সে? আমি বললাম, স্যার অনেক দূরে আছে, নাম্বার আছে আমার কাছে, এই নিন। ম্যাডাম বলল, আমাকে দে। তারপর রিমু তোরে ফোন দিছে। আমি বললাম, আন্টি তোমার এই উপকার আমি কোনো দিন বলবো না, আমি এক্ষুনি আমার শাশুড়িকে ফোন দিব। এটা বলে রোকসানা আন্টির ফোনটা কেটে দিলাম। রাতে কল আসলো 2 নাম্বারে, কোনটা শাশুড়ির নাম্বার আর কোনটা শ্বশুরের নাম্বার সেটাই বুঝতে পারছিলাম না। তাই একটা নাম্বারে কল দিলাম। কল ধরলো আমার শ্বশুর। সালাম দিলাম, বললাম আপনার শরীর কেমন এখন? শ্বশুর জবাব দিল, আগে ভালো ছিল না, এখন ভালো। এই নাও তোমার শাশুড়ির সাথে কথা বলো। এই কথাটা শুনে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আজকে আমি যার চোখে তাকিয়ে কোনো দিনও কথা বলতে পারিনি, সেই মানুষটা আজকে আমাকে আর ম্যাডামকে শাশুড়ি বলল। আমি অনেক হ্যাপি। শাশুড়ি ফোন ধরে বলল, রিমু। আমি বললাম, ম্যাডাম। শাশুড়ি বলে, ম্যাডাম না, মা বল। তুই এত কষ্ট করলি রিমু, জামাইয়ের বাড়িতে কাজের মেয়ে হয়েছিলি। আমি কান্না করে দিয়েছি। শাশুড়ি বলল, আর কান্না করিস না, তুই কোন জায়গায় আছিস বল, আমরা এখনই আসবো। আমি ঠিকানা দিলাম, ওরা আমাকে নিতে রওনা দিল, সাথে রোকসানা আন্টিও। আমি ফোনটা কেটে বৃষ্টির আম্মুর পায়ে পড়ে গেলাম।
বলতে লাগলাম, আমার জয় হয়েছে আন্টি, আমার জয় হয়েছে। আজকে আপনার ভালোবাসা আমার কপালে ছিল, তাই মৃত্যুর পর থেকে ফিরে এসে আপনার কাছে আসতে পেরেছি। আন্টিও খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করতে লাগলো। বাচ্চাদেরকে গোসল দিয়ে সাজিয়ে রাখতে বলেছে, আর আন্টি রান্না করতে গেছে। একটু পর আমার শাশুড়ি ফোন দিয়েছে, বলল, রিমু তুমি যে জায়গায় আসো ওই জায়গায় ঠিকানাটা ড্রাইভারকে একটু বলে দাও। আমি ফোনটা আন্টিকে দিলাম। আন্টি সব কিছু বলে দিয়েছে, আসতে নাকি 5-6 ঘন্টা লাগবে। আমার আর দেরি হয় না, কিন্তু আমার বেটা কই, ও আসবে নাকি? কেমনি জিজ্ঞেস করি শাশুড়িকে? রক্সানা আন্টিকে জিজ্ঞেস করবো নাকি? না থাক, জিগাবো না। মারে পাইলে পোলা এমনি আসবে আমার কাছে। বৃষ্টি বলতেছে, আপু দুলাভাই কি আসবে না? আমি বললাম, জানি না। বৃষ্টি আবার বলে, জামাইকে ছাড়া জামাইয়ের বাড়িতে যে যাবা, যদি পরে আবার তোমাকে না মানে? আমি বললাম, বৃষ্টি একটা কথা সব সময় মনে রাখবা, ছেলেরা মায়ের পাগল থাকে। যদি কোনো ছেলের মাকে হাত করা যায়, ওই ছেলে এমনি আসবে কাছে। বৃষ্টি হেসে দিয়ে বলল, আমিও তাহলে তাই করব। আমি বললাম, এখনই পাকনামি করতে হবে না, ভালো করে পড়াশোনা করো। এসএসসি পাস করলেই তোমাকে আমার কাছে নিয়ে যাব। এখনও 3 ঘন্টা বাকি, সময় যেন কাটে না। শাশুড়িকে ফোন দিলাম, উনি বলল, কোথায়? এখন উনি জানে না। আমি বললাম, মেন রোড থেকে যখন গাড়ির ভিতরে ঢুকবে তখন আমাকে ফোন দিবেন। আশেপাশের মানুষ সবাই আসতে লাগলো, ওরাও মনে হয় খবর পেয়েছে আমাকে নিতে শ্বশুর শাশুড়ি আসছে। আমিও একটু সাজলাম, কিন্তু সাজ ধরে রাখতে পারলাম না। ফুলা দুইটা একটু পর পর ওদেরকে খাওয়া নিয়ে শুয়ে আছি, একটু ঘুম ঘুম ভাব চলে আসলো। তখনই ফোন দিল শাশুড়ি, বলল, আমরা মেন রোড থেকে নেমে এখন গ্রামের ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আমি বললাম, আর বেশি দেরি নাই, 20 মিনিট লাগবে। আমি উঠে রেডি হলাম, বাচ্চা দুটোকে দুপাশে নিয়ে বসে আছি। একটু পর ওরা আসলো। বাহিরে মানুষের কথা শুনে বুঝতে পারলাম আন্টি বাহিরে গেল ওদেরকে বাড়িতে নিয়ে আসতে। প্রথম আমার শাশুড়ি, তারপর রোকসানা আন্টি, তারপর আমার শ্বশুর। ওই বেড়া আসেনি তাহলে? আচ্ছা, পরে খবর নিব ওই বেড়ার। শাশুড়ি আমার রুমে পা রাখতেই আমি পায়ে পড়ে গেলাম। আম্মু আম্মু করে চিৎকার করতে লাগলাম। শাশুড়ি বলে, তুমি ওঠো আর কান্না করবা না। আমার জামাইগুলো কই? আমার 2 সন্তানকে উনি জামাই ডাকলো। এই বলে আমার 2টা ছেলের কাছে গেল। আমি এখন রোকসানা আন্টিকে সালাম করলাম। পিছনে আমার শ্বশুর। চা চোখের দিকে একদিন আমি তাকাইছি, আর আজকে তাকালাম। ওনার পায়ে সালাম করলাম। উনিগুলো কই, আমার দাদুগুলো? এসব বলতে বলতে সবাই এক এক করে আমার সন্তানগুলোকে কোলে নিল। বেশি মানুষ দেখে বাবুগুলো কান্না করে, তাই সবাই বাহিরে চলে গেল। আমার শাশুড়ি আমার পাশে, রোকসানা আন্টি ও শ্বশুর চেয়ারে বসে আছে। ওরা বৃষ্টির আম্মুর সাথে কথা বলছে, কেমনি কি হলো সব, আমি এখানে কিভাবে আসলাম, সব কিছু নিয়ে ওরা আলোচনা করলো। আমি পাশের রুমে গিয়ে বাচ্চাদের খাওয়ালাম। একটু পর শাশুড়ি বলল, রেডি হও, আমরা চলে যাব। আমি বৃষ্টির আম্মুকে বললাম, আন্টি আন্টি অনুমতি দেন, আমি চলে যাব। আন্টি বলে, পাগল মেয়ে, যাদের জন্য এত কিছু করলে তাদের কাছে যাইতে কি অনুমতি লাগে? বৃষ্টির আম্মু রান্না করছিল, কিন্তু ওরা কিছু খায়নি তেমন। আশেপাশে মানুষ সবাই বলতে লাগলো আমার শ্বশুর আর শাশুড়িকে, ভালো একটা মেয়ে পাইছেন আপনারা। আমাদের এইখানে এতদিন ছিল, কোনো দিনও দেখিনি বাহিরে যাইতে। আমার প্রশংসা সবাই করতে লাগলো। যাইতে রাত হয়ে যাবে বলে তাড়াতাড়ি রওনা দিতে হবে বলে শাশুড়ি বলছে। আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। বৃষ্টির আম্মুকে বললাম, আপনারা কিন্তু আমি যখন ফোন দিব তখনই যাবেন। আমার শাশুড়ি বৃষ্টির আম্মুকে একটা প্যাকেট দিল। আমি শিওর টাকা দিয়েছে, ভালোই হলো। উনি আমার জন্য অনেক টাকা খরচ করেছেন, কিন্তু আমি ওদেরকে কখনো ভুলবো না। একে একে সবাই গাড়িতে উঠে গেলাম। আমার সোনামণিরা ঘুমিয়ে আছে, একটা শাশুড়ির কোলে আর একটা আমার কোলে। গাড়ি ছেড়ে দিয়েছে। আমি বারবার রোকসানা আন্টি ইশারাতে বোঝাতে লাগলাম, ওই বেটা কই। আন্টি বুঝতে পারে না গাড়ির ভিতরে আমার শ্বশুর কার সাথে জানি কথা বলছে। বলল, তুমি আগে আসো, আর উকিলকে আমি বলে দিছি তোমার ভাই থাকুক। আমি শাশুড়িকে বললাম, আম্মু উনি কই? শাশুড়ি বলল, সে চিটংয়ে, আজকেই চলে আসবে একেবারে। শোনো নাই, উকিলের সাথে কথা বলছে, ওর বউকে ডিভোর্স দিবে। আর তোমার শ্বশুর উকিল নোটিশ পাঠাবে তার ছেলের বউকে মেরে অবচেতন করে অন্য জায়গায় ফেলে দিছে, আর আমার টাকাও গহনা চুরির জন্য। আমি বললাম, নিহান না হয় চলে আসবে, পরে তো ভাইয়ের সমস্যা হবে। শাশুড়ি বলে, তোমার শ্বশুর বলছে ওরে যে ওইখানে সব কিছু বিক্রি করে 2 ভাইয়ের ঢাকা বিজনেস করতে আর ওই বউকে ছেড়ে দিতে, কিন্তু কি করছে না করছে এখনও জানি না, বাসায় গেলে জানতে পারবো। মাঝ রাস্তায় আমার সোনামণিগুলোর ঘুম ভেঙে যায়। শাশুড়ির কোলে যে ছিল
ও আমার শাশুড়ির দিকে এমনভাবে তাকিয়ে আছে, সেম আমার শ্বশুরের তাকানি একই রকম। তখন আমার শাশুড়ি বলে, ওই দেখো, ওর সাওয়ার স্টাইল আর ওর দাদার সাওয়ার স্টাইল একই রকম, এটাই ওর দাদার মতো হবে। সামনে আমার শ্বশুর বসা ছিল, উনি মিটমিট করে হাসতেছিল। বাসায় চলে আসলাম আমরা সবাই। আমি সব কিছু নিয়ে আগের রুমে চলে গেলাম। আমার শাশুড়ি বলে, তুমি ওইদিকে কই যাও? আমি বললাম, আমার রুমে। শাশুড়ি বলে, তোমার রুম এদিকে না, মানে স্যারের রুমে। আমার বাচ্চাগুলো নিয়ে শাশুড়ি আগে গেছে রুমে। ওমা, এটা তো স্যারের রুম না, ওই হাইব্রিডের রুম। আমি বললাম, স্যারের রুমে কি যাব না? শাশুড়ি বলে, এখনও স্যার তোমার। আমি বললাম, না, তবে ডাকতে ভালো লাগে। শাশুড়ি বলল, তোমরা নিহানের রুমে থাকবা বেবি নিয়ে, আর আমি রোকসানা ওই রুমে থাকব। তোমার শ্বশুরের রুমে তোমার শ্বশুর একাই ঘুমাবে। রাত হয়ে গেছে। রাতে আজকে আমার রুমে আমি আর রোকসানা আন্টি একসাথে ছিলাম। আমার বেবিগুলো তো মাঝরাতে উঠে খেলা করে, তখন আমার সজাগ থাকতে হয়, তাই সকালে একটু ঘুমাই আমি। সকালে আমি ঘুমিয়ে রইলাম। আন্টি বলে, রিমো, ওই রিমো শোন। আস্তে আস্তে বলতে লাগলো। আমি চোখ খুলে উঠে বসলাম। আন্টি আমাকে বলে, তোর জামাই কাল রাত 4টার দিকে আইছে, এখন সে তার রুমে ঘুমাচ্ছে। তোর বাসুরও আইছে, সে তার রুমে। আমি বললাম, ওইগুলো কি কেউ কেউ আইছে? আন্টি বলে, না। আমি বললাম, আন্টি তুমি এখানে একটু থাকো, আমি আসতেছি। এই বলে আমি নিহানের রুমে গেলাম। গিয়ে দেখি বেড়ায় সে আগের মতো। যেদিন প্রথমবার স্যারকে লুঙ্গি ছাড়া শুয়ে থাকতে দেখেছিলাম, আজকেও ঠিক সেম তাই। আমি রুমের চারপাশে ঘুরতে লাগলাম, সাহস পাই না ওর কাছে যাওয়ার। কিন্তু কি করব, মনে মনে বললাম, এই ভয়ে আমাকে খাইছে, এতদিন আর ভয় ফেলে চলবে না। আজকেই বেটারে আমি। এই বলে আমি খাটের উপরে উঠলাম। ও এক সাইডে কাত হয়ে শুয়ে আছে। লুঙ্গি কই জানি না। আমি ওর চুলে হাত দিতে স্যার সোজা হয়ে গেল, সেম টু সেম সে আগের মতো। আমি কি উঠে যাব নাকি কি করব বুঝতে পারছি না। স্যারের ঘুম ভেঙে যায়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, তুমি এখানে কিভাবে আসলে? আমি বললাম, পরে কথা হবে। ওরে বললাম, তুমি একটা কথা বলো, তোমার আম্মুকে ডাক দিব। বেচারা তখন ভয় পেয়ে যায়। ও আমার দিকে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে বলল, তোমার পেটে। আমি বললাম, কোনো কথা হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। আমি আবার বললাম, তারপরও আমি রাগ করে উপর থেকে নেমে গেলাম। এটা বলে চলে যেতে লাগলাম। সে আমাকে বলে, দাঁড়াও, তোমার পেটের বাচ্চা কই? আমি বললাম, আবার নিতে আসলাম, দিলা না তো। এটা বলাতে সে আমাকে থাপ্পড় মারল। আমি চলে আসলাম রুম থেকে। সেও বাহিরে আসে, এসে দেখে আমি অন্য রুমে গেছি। পিছন পিছন চলে আসে আমার। যে রুমে চুপি চুপি আসলো, দেখে তার মা আমার বাচ্চাকে নিয়ে খেলে। এটা দেখেছি ভয়ে আবারও রুমে চলে গেছে। আমি বললাম, আম্মু, রোকসানা আন্টি কই? আম্মু বলে, ও রান্না করতে গেছে। আমি বললাম, আমিও কি যাব? শাশুড়ি বলে, না, তুমি এখানে থাকো, আমি যাই। এই বলে শাশুড়ি চলে গেছে। এটাও বড় লক্ষ্য রাখছে যে ওর আম্মু রুম থেকে চলে গেল, অমনি সে রুমে আসে। আমি ওর দিকে তাকাই না, মনে মনে বলি, দিলা না তো আবার আসিস আমার কাছে। আমার জামাই দুটো বেবি দেখে আমার দিকে একবার চায়, আরেকবার বেবিদের দিকে চায়, কিন্তু কিছু বলার সাহস পায় না। আমিও ওর সাথে কথা বলি না। আবার দেখি দৌড় মারলো, কারণ আমিও বাহিরে সুফি দিয়ে দেখি আম্মু ওরে ডাকে। ওর বড় ভাইকে ডাক দিয়ে রুমে যাইতে বলেছে। আমার বাসুর, আমার জামাই আর শ্বশুর একসাথে বসলো। আমার শাশুড়িকেও ডাক দিল, শাশুড়িও গেল। আমি রোকসানা আন্টির রুমের পাশে দাঁড়িয়ে আছি ওদের কথা শোনার জন্য। আমার শ্বশুর জিজ্ঞেস করে নিহানকে, তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিছ? নিহান বলে, হ্যাঁ, উকিলকে দিয়ে পাঠানো হয়েছে। এবার আমার বাসুরকে জিজ্ঞেস করলো, তোমারটা? সেও বলে যে আমরা দুই ভাই একসাথে একই উকিল দিয়ে সব কিছু করেছি। কোম্পানিটা এই মুহূর্তে বন্ধ করলে অনেক মানুষের সমস্যা হবে, তাই আমরা এখন কোম্পানিটা বন্ধ করব না, নতুন একটা প্রজেক্ট চালু না করা পর্যন্ত। শ্বশুর আবার বলল, আমার বাসুরকে আগে তোমরা বিয়ে করাবে, তারপর অন্য কাজ। আর নিহান আগেই বিয়ে করেছে, এটা হয়তো তুমি জানো না। আমরাও কালকে জেনেছি নিহানের দুটো যমজ ছেলে আছে। আমরা তার বউকে বাসায় নিয়ে এসেছি। আর যে আমাকে আটখরা বলছিল, তাদের নামে আমি আমার ছেলের বউকে মার্ডার করার চেষ্টা এবং চুরির অভিযোগ দিয়ে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি।
আমি চিটং কোনো বিজনেস আর রাখতে চাই না। ওরা দুই ভাই বলল, আব্বু আপনি যা বলবেন তাই হবে। এটা বলে ওদেরকে নিহানের ছেলে দেখার জন্য বলেছে। নিহান বলে, আম্মু রিমুকে তোমরা খুঁজে পাইছো কোথায়? সে কই? আমি মনে মনে কই, দেখছোস নি বেটার কি অভিনয়। আমার শাশুড়ি বলল, সে আছে আমার সাথে, চল। এটা শোনার সাথে সাথে আমি রুমে চলে আসলাম, সাথে আন্টিও। আমরা দুজনে দুটো বেবিকে নিয়ে বসে আছি। ওরা আসলো আমাদের রুমে। নিহানের বড় ভাই আমার কোলের বাচ্চাটাকে কোলে নিল, আরেক হাত দিয়ে ওই বাচ্চাটাকেও আদর করতে লাগলো। নিহান কলা গাছের মতো দাঁড়িয়ে আছে। আমি একটু একটু করে তাকিয়ে দেখি সে কী করে। ওর আম্মু বলল, তোর ফোলা তুই কোলে নেস না কেন? আম্মু বলে, আম্মুর কথা শুনে একটা কোলে নিল, আরেকটাও কোলে নিতে যাবে, তখনই শাশুড়ি বলে, তুই পারবি না, এমনি কি কেউ বাচ্চা কোলে নেয়? ওরা ব্যথা পাবে তো। তারপর সে যেটা কোলে নিল সেটাও আমার কোলে দিয়ে দিয়েছে। আমার শ্বশুর নাস্তা খাবে, তাই শাশুড়ি চলে গেছে। বাসু তো আগেই চলে গেছে। এখন শুধু আমি আর ওই বেড়াই। আমাকে কিছুই বলে না, আমিও তাকে কিছুই বলি না। এখন তো সে একা একাই একটা লগে খেলা করে দিছে, আরেকটা আমার কাছে। বাপ ছেলে দুইটাই খিলখিল করে হাসতেছে শুধু। একটু পর সে তার আম্মুকে ডাক দিল, আম্মু ও আম্মু। ওর মা আসলো, বলতেছে, ওদের নাম রাখছো? শাশুড়ি বলে, হ্যাঁ, তোর পাশেরটা উদয় চৌধুরী আর রিমুর কোলেরটা নিলয় চৌধুরী। আমার জামাই উদয়কে নিয়ে ওর রুমে চলে গেছে। আমি নিলয়কে নিয়ে রুমে বসে আছি। একটু পর ওই রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে গেলাম সেই রুমে। রুমে ঢুকতে পিছন দিক থেকে বেটা দরজা বন্ধ করে দিছে আর বলছে, কতক্ষণ ধরে ওর ইচ্ছে করে কান্না করাইতেছি। আমি বললাম, কেন? নিহান বলল, তোমাকে এই রুমে আনার জন্য। উদয়কে নিয়ে আমি এই রুমে চলে আসলাম। মনে মনে বলি, বেটার কি বুদ্ধি। আমি বললাম, আমাকে কেন আনতে চাইছো? সকালে তো এমন করলা। এবার বেটা মাথা নিচু করে বলে, আমি আর নামাবো না, এখন আসো। আমি বললাম, না, এখন ওদের খাওয়াবো। এটা বলতে সে বলে, আগে আমার খাবার তারপর অন্যদের, যেই কথা সেই কাজ। আমি বললাম, বাপুরে ব্যথা পাবে। ও তখন নিলয়কে আমার কোল থেকে নিয়ে দুই ভাইকে একসাথে শুইয়ে দিল আর নিচে বিছানা করলো। এই রুমে তো আমার জামা কাপড় নেই, কে শুনে কার কথা? সে আমাকে বলে, নিজের হাতে। ভালোই তো, বাবার পরশ পেয়ে দুই ভাই এখন খেলতেছে। যাক, কি আর করার। আমি শুয়ে পড়লাম। জামাই জিজ্ঞেস করে, কেমনি কি হলো এতদিন? এতদিন আমি কইছিলাম। আমি বললাম, রাতে বলবো, এখন আমার আম্মুকে আনার ব্যবস্থা করো। গোসল করে বাহিরে গিয়ে শাশুড়ি আম্মুকে বললাম আমার আম্মুকে আনতে। ওরা বলল, আনবো। আর সবাই আমরা যাবো কাল। আমি তো তখন অনেক খুশি। এদিকে আমার শ্বশুর আমার দুই ছেলের নামে এ বাড়ি আর আমার নামে দিনাজপুরে যে প্রজেক্ট ছিল এটা লিখে দিবে। উকিলের সাথে কথা বলছে, আমার বাবুদের জন্য অন্য জায়গায় বাড়ি করবে। চিটংয়ের বিজনেস ছিল, ওটা বিক্রি করে। এখন আমরা সবাই অনেক খুশি। ওদের খুশি দেখে আমি মনে মনে বলতে লাগলাম, আমার জয় হয়েছে, এই রিমুর জয় হয়েছে। এতদিন ধরে যারা কষ্ট করে এই গল্পের সাথে ছিলেন, তাদের সবার জীবনে সাকসেস না হওয়া জিনিসগুলো যেন তাড়াতাড়ি সাকসেসফুল হয়, সেই কামনা রইল। এই পর্যন্তই রিমু জয়ের গল্প সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিউয়ার্স, গল্পটির নাম ছিল রিমু জয়। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।